নমস্কার। আজ আবারও আমরা একটি সুন্দর আলোচনা বা কথোপকথন দর্শক ও শ্রোতাদের উপহার দেবার আশা নিয়ে হাজির হয়েছি। এই ইন্টারভিউ বা পডকাস্টগুলোর উদ্দেশ্য এই যে প্রতিবন্ধী মানুষের যে জীবনযাত্রা, তাদের অভিজ্ঞতা, তাদের সফলতা, ব্যর্থতা সমাজের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরা। আমরা জানি যে একে অপরকে জানার মাধ্যমেই, বোঝার মাধ্যমেই একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছে আকাশ প্রধান। আকাশ একজন ছাত্র, বরং একজন কৃতি ছাত্র বলা উচিত আমার। ওর সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা দৃষ্টিহীন বা স্বল্প দৃষ্টি সম্পন্ন ছাত্রছাত্রীদের পরিস্থিতি বোঝবার চেষ্টা করব আজকে। প্রথমেই আকাশকে অনেক স্বাগত জানাই। অনেক ধন্যবাদ থ্যাংক আকাশ, ইউ ম্যাম। থ্যাংক আজ ইউ ম্যাম আমাদের সঙ্গে আপনাকে। যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আকাশ, প্রথমে বলো যে তোমার বাড়ি কোথায় আর বর্তমানে তুমি কোথায় আছো? হ্যাঁ, নমস্কার। আমি আকাশ প্রধান। আমি ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত আহ, উচিলদাহ গড় এই গ্রাম থেকে বিলং করি, এবং বর্তমানে আমি হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এমএ করছি, পলিটিক্যাল সায়েন্সে আচ্ছা। মাস্টার্স করছি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তুমি বললে যে আহ, মিনেখা গ্রামের উল্লেখ করলে। তো আমরা মিনাখা থানা, হ্যাঁ। মিনেখা থানা, আচ্ছা। তো আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করব যে তুমি যে গ্রামের উল্লেখ করলে সেই গ্রামের আর্থসামাজিক অবস্থাটা কেমন। হ্যাঁ, আচ্ছা, মিনেখা থানার লোকেশনটা একটু বলে দিই। ওটা হলো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত। এর একদিকে রয়েছে ভাঙড় থানা, আর অন্যদিকে রয়েছে মানে বাসন্তী রোড যেটা চলে আসে সেটাই মিনেখা ভাঙড়কে কানেক্ট করে। আর অন্যদিকে রয়েছে সন্দেশখালী থানা। এই আচ্ছা। দুয়ের মাঝখানে রয়েছে মিনেখা থানা। এবং এই মিনেখার মানুষের প্রধান জীবিকা হলো মৎস্য পালন, মৎস্য চাষ এবং মৎস্য সংগ্রহ যাকে বলে। এবং এই মাছ চাষকে কেন্দ্র করেই এখানকার অন্যান্য অর্থনীতি গড়ে উঠেছে। লাইক যেখানে ওখানে সব থেকে বড় বাজার হলো মালঞ্চ। সেই বড় বাজার হওয়ার কারণ হচ্ছে সেখানে খুব বড় মাছের আড়ত আছে, এবং সেখানে মাছের আড়তকে কেন্দ্র করে আরো যে অনুসারী শিল্পগুলি গড়ে উঠতে পারে হুম। সেগুলো গড়ে উঠেছে। এইভাবেই প্রধান ভিত্তি মৎস্য চাষকে কেন্দ্র করেই আমাদের ওখানে ইকোনমিটা রোলিং করে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো তোমার পরিবার আর কি এই মৎস্য চাষের সঙ্গে যুক্ত, নাকি তোমার পরিবার সম্বন্ধে যদি একটু কিছু বলো? হ্যাঁ, আমার পরিবারও মৎস্য চাষের সাথে যুক্ত, ফ্যামিলির অনেকে। কিন্তু আমার বাবা পার্টিকুলারলি উনি এলআইসির এজেন্সি নিয়েছিলেন, ওটা উনি করেন, এলআইসিটাও করেন সাথে আচ্ছা। সাথে। এবং ওখানে যেহেতু আহ, প্রচুর দরিদ্র মানুষ রয়েছে যাদের একটা লাইফের সিকিউরিটি দরকার, তো সেহেতু ওনাদের ওই যে পলিসিগুলো উনি করেন অ্যাকচুয়ালি। আচ্ছা। আচ্ছা, আকাশ, প্রথমে মানে তোমার ছোটবেলায় তুমি কবে প্রথম, কবে এবং কিভাবে জানতে পারো বা বুঝতে পারো যে তুমি একজন স্বল্প দৃষ্টিসম্পন্ন মানুষ? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যেহেতু মানে আমি পার্টিকুলারলি যেহেতু গ্রামেই মানুষ হয়েছি, তো ছোটবেলা থেকে ওরকম মানে খুব একটা ফিলিংস ছিল না যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং সেই সংক্রান্ত সমস্যা হচ্ছে। হুম। যেমন প্রত্যেকটা বাচ্চা যেমন ছোটবেলায় বাড়ির পাশে খেলা করে, তারা ঘুরে বেড়ায়, আমিও সেরকম ছিলাম। কিন্তু আহ, মাঝে মাঝে বাবা মা বলতেন যে দূরে যাবি না, এটা মানে বেশি দূরে যাবি না, জলের ধারে যাবি না, নানান রকম বলতেন। হুম। কিন্তু সেটা যে আমাকেই পার্টিকুলারলি বলা হতো তা নয়, আমার বন্ধুদেরও বলা হতো সেই সময় যারা আমার বন্ধু বান্ধব ছিল। হ্যাঁ। হ্যাঁ। তো আমি ভাবতাম যে ওটা আমার যেহেতু বয়স কম, ওটা আমার জন্য ম্যান্ডেটারি, এর অন্য কোনো কারণ নেই। কিন্তু আচ্ছা। প্রথমবার যখন আমি পাঠশালায় যাই, পাঠশালায় আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা শুরু করি তাদের প্রথমে প্রথম ভাগ এই বইটা, দ্বিতীয় ভাগ এখান থেকে পড়াশোনাটা প্রধানত শুরু হয়, যেখানে আমরা বাংলা হরফ শিখতে শুরু করি। হুম। হুম। কিন্তু সেই বইটা আমি
প্রথম দেখি যে সেই বইটা আমি পড়তে পারছি না, এবং বইটা টিচার যিনি পড়া দিচ্ছেন সেটাও আমি করতে পারছি না, যিনি টিউশন পড়াচ্ছেন। ফলে আমার পাশের দাদারা মাঝে মাঝে হেল্প করতেন, কিন্তু ওটাই মানে ওরা যতবার আমাকে বলে দিত শুনে শুনে মনে রাখছে, কিন্তু আমার বন্ধু বান্ধবরা নিজের পড়া নিজেই করে নিচ্ছে, আমি পাচ্ছি না। আচ্ছা। সেই প্রথমবার একটা ফিল করি যে কিছু একটা পার্থক্য ওদের সাথে আমার আছে। আচ্ছা, তাহলে সেটা যে এই লেভেলে, হ্যাঁ সেটা বুঝিনি। এই যে তোমার যে মানে আম, স্বল্প দৃষ্টি ছিল, এইটা কি আহ, তোমার পরিবার জানতেন? হ্যাঁ পরিবার জানতেন, মানে ওনারা প্রথম থেকেই জানতেন। কারণ আহ, আমার তো এটা একদম বাই বার্থ হয়ে যায়নি, তারপর একটা মানে জন্মের পরে হঠাৎ আমার অ্যাকচুয়ালি চোখে টিউমার ধরা পড়েছিল, ও এবং সেটা নিয়ে আমাকে চেন্নাইয়ে নিয়ে যেতে হয়। তো চেন্নাইয়ে নিয়ে গিয়ে ওনারা অপারেশন করেন, তারপর এই যে শক্তি সংক্রান্ত ব্যাপারগুলি ঘটে। ফলে আচ্ছা। ওনারা প্রথম থেকেই জানতেন। বাট আমার যখন থেকে জ্ঞান পড়ে, তারপরে আমাকে অতটা ওই বিষয়ে কনসিয়াসলি জানানো হয়নি। ওকে, ওকে। আম, আকাশ, আমার মনে আছে আমি যখন তোমার সাথে কিছুদিন আগে এই ইন্টারভিউটার বিষয়ে আলাপ আলোচনা করছিলাম, তখন আলোচনার মাধ্যমে উঠে আসে যে তুমি বিভিন্ন স্কুলিং ফরম্যাটে পড়াশোনা করেছো। যেমন হ্যাঁ। তুমি গ্রামের পাঠশালাতেও পড়াশোনা করেছো, আবার গ্রামের যে সাধারণ বিদ্যালয় আছে সেখানে পড়াশোনা করেছো, ব্লাইন্ড স্কুলেও তুমি কিছুদিন পড়াশোনা করেছো, ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছো। তো হুম, এই যে পুরো জার্নিটা তোমার, সেইটা যদি একটু বলো, মানে ধরো কোন সময়কালে তুমি কোন ধরনের হুম। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলে, এবং সেই সংক্রান্ত অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো এই বিভিন্ন ধরনের ফর্ম। হ্যাঁ, হ্যাঁ ধরুন আমি পড়াশুনো শুরু করেছিলাম ধরুন 2006 সালে, যখন আমার 3 বছর বয়স। প্রথম পড়াশোনার সংস্পর্শে আসি, এবং প্রথম যখন ওই আমি আগেই শেয়ার করেছি যে পাঠশালায় যেতাম, হুম। যেখানে আমাকে ওইভাবে সিনিয়ররা কিছুটা হেল্প করতো, কিন্তু আমার সেভাবে পড়াশোনা হতো না। যার জন্য আহ ওখান থেকে আমার বাবা মা আমাকে নিয়ে আসে। এবার আমাদের কি হয়, গ্রামের দিকে একটা কথোপকথন থাকে যে বাচ্চাকে যদি আপনি টিউশনিতে বসিয়ে দেন, সে হুম। পড়ুক আর না পড়ুক, ওটা একটা ওর মানে সবার সাথে বসার একটা অভিজ্ঞতা তৈরি হয়। হুম। সেই জন্যই আমাকে কিছুদিন বসিয়ে রেখেছিল, কিন্তু তারপরে ওখান থেকে কাজের কাজ হয়নি। এবং সেটা বাকিদের পক্ষেও সম্ভব না যে সবসময় আমাকে গাইড করবে, কারণ তারাও তো স্টুডেন্ট, আর একজন টিচার মানে কতটা সামলাতে পারবে এটা। ঠিক। ফলে হ্যাঁ, ফলে আমার মা এবং বাবা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন যে আমাকে ঘরে পড়াশুনো করাবেন, এবং ঘরেই ওনারা আমাকে সবকিছু বই পড়াতেন। এবং যেটা সিস্টেম ছিল সেটা হচ্ছে ওনারা আমাকে পড়ে শোনাতেন, এবং যেহেতু হরফগুলো আমি শিখে গিয়েছিলাম বাংলা এবং ইংলিশ, ওনারা আমাকে ওই স্পেলিং মুখস্থ করাতেন এবং আমাকে লেখাতেন, যাতে আমার নিজেরও একটা সেন্স থাকে যে বইয়ের মধ্যে কি ছিল অ্যাকচুয়ালি, যেটা আমাকে শোনানো হয়েছে। আচ্ছা। এইভাবে 2009 সালের মধ্যে আমি মানে ওই যে মানে এলকেজি ইউকেজি লেভেলের যেসব পড়াশোনা সেগুলো কমপ্লিট করি। আচ্ছা। তারপরে 2009 সালে তখন যেহেতু ওই বয়সে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে পাঠানো হয়, আমার তখন 6 বছর বয়স ছিল, তখন আমাকে কলকাতার একটি সম্ভ্রান্ত প্রতিবন্ধী বিদ্যালয়, যেটা অনেকেই নাম জানেন, সেখানে ভর্তি করা হয়। সেখানে আমাকে ভর্তি করার পর আমি 1 মাস ওখানে থাকি। ঠিক আচ্ছা। আছে, এবং 1 মাস থাকার পরে আমি ওখান থেকে উইথড্র করে নিয়ে চলে আসি। তার বিভিন্ন কারণ ছিল, আহ, সেটা যদি সংক্ষেপে শেয়ার করি। প্রথমত আমি বাড়িতে যেভাবে পড়াশুনো করেছি, সেখানে আমাকে ঠিক পড়াশুনোটার দিকেই মানে কি বলবো ফোকাস করা হয়েছিল, কিন্তু ওখানে গিয়ে দেখেছি পড়াশুনোর দিকে অতটা ফোকাস না করে আমাদের গান শেখানো হচ্ছে, আমাদের কিভাবে গান প্রেজেন্ট করতে হয়, গান গাইতে হয়, এই দিকেই বেশি ফোকাস করা হচ্ছে। এবং খেলাধুলো করানো হচ্ছে, দুদিন ছাড়া ছাড়া নানান রকম কম্পিটিশন। আর পড়াশোনার কোনো রেগুলারিটি পাচ্ছিলাম না, মানে আজকে যদি আমি যাই, আমাকে যদি বলে যে তুমি এই এবিসিডিটা পুরো লিখে দাও, কালকে গেলে কালকে আবার বলছে এবিসিডি লিখে দাও, কোনো রেগুলারিটি পাচ্ছিলাম না যে কোথা থেকে কোথায় যাচ্ছে মানে ব্যাপারটা। কোনো প্রগ্রেস দেখতে পাচ্ছিলে না?
না, প্রোগ্রেস দেখতে পাচ্ছিলাম না এবং কোনো সিস্টেমও পাচ্ছিলাম যে কিভাবে এরা আমাকে ইমপ্রুভ করতে চাইছে। আচ্ছা। তো তো সেই বয়সে আমি এখন বলছি এত কিছু, কিন্তু সেই বয়সে যে আমি এত কিছু রিয়েলাইজ করেছিলাম তা নয়। হুম। কিন্তু আমি মানে সপ্তাহে সপ্তাহে বাবা মা গেলে আমি বলতাম যে এরকম এরকম ঘটেছে, প্রতি সপ্তাহে একই রেজাল্টই দিতাম, নতুন কিছু বলতে পারতাম না। আচ্ছা। ফলে ওনারাও রিয়েলাইজ করতেন যে ব্যাপারটা তেমন কিছু হচ্ছে না। এবং তারপরেও ওখানে ওদের যে মানে বাথরুম বা অন্যান্য থাকার জায়গা, খাওয়ার জায়গা, সেগুলো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। আচ্ছা। যার জন্য আমারও কিছুটা প্রবলেম হয়ে আমার জন্ডিস হয়ে গিয়েছিল। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আর ওখানে যাইনি। আচ্ছা। তারপর তারপর 2010 সালে আমি আহ, আমাদেরই একটি বাড়ির পাশে প্রাইমারি বিদ্যালয়ে ওখানে ভর্তি হই। ওখানে ক্লাস 2-এ ভর্তি হই ডাইরেক্ট। সেটা একটা মানে আশ্চর্যভাবেই ভর্তি হয়েছিলাম। মানে সেটা হচ্ছে আমার একটা বন্ধু, তার সাথে আমি ছোটবেলা থেকে খেলা করেছিলাম, ওর বাবা ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিল, আমার কোনো ভর্তি হওয়ার ইচ্ছেও ছিল না। ফলে ও। আহ, আমার বাবা মা জানতেন যে ওকে এই স্কুলে দিলে কি করে হবে, ওনারা তাই ভর্তি করতেও চাননি। তো আমি যখন বাড়িতে এসে জেদ করলাম যে আমিও ভর্তি হবো, ও চলে গেল। এবার আমি তো ওই টাইমটা তো খেলা করতে পারছি না, ও তো এবার স্কুলেই থাকবে। হুম। তো বাবা মা ভাবলেন যে তাহলে ওকে দিয়ে আসি, যাই হোক ওখানে তো বসে থাকবে, আদার্স তো কোনো কাজ করবে না। হ্যাঁ। সেই জন্য আমাকে ভর্তি করে দিয়েছিল, কোনো এক্সপেকটেশন ছিল না যে ওখান থেকে ও কিছু করবে। আচ্ছা। এমনি আমি ওই টাইমটা ওখানে থাকতাম, আমার মা তাহলে আমাকে ওই টাইমটা দেখতে মানে হতো না, এবং ওই সময় দুপুরের রান্নাটা করে নিতে পারতো। ঠিক আছে। হ্যাঁ। তো সেই জন্য আমি স্কুলে ভর্তি হই এবং স্কুলেও প্রথমে আমাকে কেউ কিছু বলেনি, আমি যেতাম। আমাদের তখন ওই জাস্ট একটা 2-3টে বই স্কুল থেকে দেওয়া হতো, আর একটা ওই মিড ডে মিলের জন্য থালা নিয়ে যেতাম আর একটা চট বস্তা নিয়ে যেতাম। আচ্ছা। ওখানে জাস্ট বসে থাকতাম, কেউ কোনো ডিস্টার্ব করেনি। কিন্তু কিছুদিন পরে আমি রিয়েলাইজ করলাম যে যে জিনিসগুলো ওরা করছে, তখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ পড়ানো হতো, সেগুলি কিন্তু ওরা নিজেরাও রিডিং পড়ছে কিনা আমি বুঝতে পারতাম না, কিন্তু সবাই উঠে দাঁড়িয়ে ওই জিনিসগুলো যেগুলো বইয়ে আছে সেগুলো বলছে জাস্ট, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। তো সেগুলো আমি মাকে এসে বলি যে ওদের ব্যাপার স্যাপার এরকম, ওরা এটাই করছে। তো মা আমাকে তখন বলেন যে ঠিক আছে তুই তাহলে মুখস্থ করে চলে যা। তো আমি ওই সহজ পাঠের গদ্যগুলো মুখস্থ করতে শুরু করি। সহজ পাঠ, আর তখন একটা বই ছিল আর একটা কিশলয়, হুম। এই সব বইয়ের যেসব গদ্য পদ্য সব মুখস্থ করতে থাকি। মানে পদ্য মুখস্থ করাটা স্বাভাবিক, কিন্তু আমি গদ্যও মুখস্থ করতাম। লাইক ও। সবার একটা বই লেখা আছে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, এইভাবে একদম লাইন ধরে ধরে মুখস্থ করে যেতাম। আচ্ছা। এবং পড়াও যেহেতু বেশি কিছু দিত না, ফলে ওরা রিডিং পড়তো আর আমি এমনি মুখস্থ বলতাম বই হাতের সামনে ধরে। আমি ভাবতাম ওরাও এটাই করছে, আমি অতটা বুঝতাম না, আমি ভাবতাম ও। ওরাও আমার মতোই কাজ করছে। হুম। তো যাই হোক, এটা মেকআপ হয়ে গিয়েছিল সেই সময়। এবং সেখান থেকে যে ভালো কাজটা হয়েছিল, আমি প্রথম পার্টিসিপেট করতে থাকি আস্তে আস্তে। আচ্ছা। উম, তা- তারপর ক্লাস 3 করে যখন গদ্যগুলো আরো বড় হয়ে যায় এবং ওই রিডিং পড়ার পরিবর্তে ওখান থেকে কোশ্চেন করতে শুরু করে, হুম। তখন আর ওদের সাথে মানে আমি কোনো এলিয়েনেটেড ফিল করিনি, বিকজ গদ্য আমিও পড়ে যেতাম, ওরাও পড়ে যেত। কোশ্চেন আসলে আমি অ্যান্সার করতাম, ওরা ওদের মতো করতো। এবং ম্যাথ ইংলিশ এগুলো আহ, নিজের মতো করে পড়ে যেতাম। এবং যেহেতু ম্যাথের বিষয়গুলো তখন খুব সহজ ছিল, হুম। বাবা বাড়িতে দেখিয়ে দিলেও চলতো। তো ওই এটা তো সময় খুব একটা পড়ার এটা তো পড়াশোনার ব্যাপারটা গেল, কিন্তু পরীক্ষার সময় কিভাবে লিখতে তুমি? হ্যাঁ, পরীক্ষার সময় কি হতো, তখন তো বেশি কোশ্চেন দিত না, ওই সময় আমাদের কি হতো কোশ্চেন পেপারের উপরেই উত্তর লিখতে হতো। ও। জায়গা খুবই খুবই ছোট থাকতো। এবং আমি, যেহেতু আমি আগেই বলেছি যে আমি বাংলা ইংলিশ হরফে লেখা শিখে গিয়েছিলাম, হুম। হুম। এবং হ্যাঁ আমার লেখার সাইজটা একটু বড় হতো। কিন্তু আমাদের একটা কনসেপ্ট সেই সময় মাথায় ঢুকেছিল, যেটা মানে ছোটদেরই ঢোকে, সেটা হচ্ছে যে ওই যে জায়গাটা দিয়েছে অ্যান্সার লেখার জন্য, ওটা ভরে দিতে হবে যা হোক করে। ও। তা আমি আমার, হ্যাঁ, যে যার হাতের লেখা ছোট সে বেশি লিখতো, আমার হাতের লেখা বড়, আমি খুব কম লিখতাম, কিন্তু হুম। আমি ভরে দিয়ে আসতাম আর আচ্ছা। নম্বরও পেয়ে যেতাম। এবং ছোটবেলায় একটা ওই রোলের ব্যাপার থাকে, তোমার 1 রোল হয়েছে না 2 রোল হয়েছে, এরকম একটা ব্যাপার। হুম। ওইটা গ্রামের দিকে খুব ক্রাউড থাকে ওটার। এবং সেটা আমার নিজের মেরিটের জন্য হোক আর মানে বাকিদের ডিমেরিটের জন্য হোক, যে কোনো কারণে আমার 1-2 এর মধ্যে রোল নাম্বার হয়ে যেত। বাহ। আচ্ছা। হ্যাঁ, সেই জন্য আমি ভাবতাম যা করছি ঠিকই করছি। হ্যাঁ। হ্যাঁ।
তো হ্যাঁ, তারপর 2013 সালে আমাদের স্কুল চেঞ্জ হয়। আমি ক্লাস 5-এ উঠি এবং আমি অন্য স্কুলে চলে আসি। সেখানে আহ, প্রথম প্রথম কিছু অসুবিধা ছিল, কারণ তখন তো আর এবার প্রথম প্রথম স্কেলের বিষয়টা আমাদের মানে এতে ঢুকছে ক্লাসের মধ্যে। ক্লাস 4 পর্যন্ত পেন খাতাটাই যথেষ্ট ছিল। হুম। স্কেল আর জ্যামিতি বক্স এই বিষয়গুলো ঢুকছে ক্লাস 5 থেকে, এবং সেটাও কিছুটা আমাকে বাকিদের থেকে আলাদা করতে শুরু করে। আচ্ছা। এবার সেই সময় আমি আহ, একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই যে আমার অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স খুব ভালো লাগতো, কিন্তু আচ্ছা। ওই বিষয়টাতেই সব থেকে বেশি প্রবলেম আসতে শুরু করে। হ্যাঁ। বাকিগুলো তো যেরকম বই ছিল সেরকম বই থেকে গেল, ঠিক। ওই পার্টিকুলার বিষয়টার মধ্যে কিছু চেঞ্জ এলো। হুম। তখন যেটা হলো, আমাদের টিচাররা আমাকে বললেন, ম্যাথের যিনি টিচার ছিলেন উনি আমাকে অনেক হেল্পও করেছেন বিভিন্ন বিষয়ে, সেটা হয়তো পরে তুলে ধরবো। তো উনি বললেন যে তুমি ওই মানে ওই যেগুলো আঁকাআঁকির বিষয়গুলো থাকছে ওগুলো তুমি না করলেও চলবে, আর আমি যখন কোশ্চেন করব আমি সব কোশ্চেনের অথবা দেবো, তুমি নিশ্চয়ই পেয়ে যাবে যে যেখানে জ্যামিতি আছে তার একটা অথবা তুমি পেয়েই যাবে, তুমি আচ্ছা। জ্যামিতিটাকে অ্যাভয়েড করে দিতেই পারো। ও আচ্ছা, মানে একটা জ্যামিতির একটা অল্টারনেটিভ থাকবে কোশ্চেন পেপারে। হ্যাঁ, অল্টারনেটিভ থাকবে, সেটা সবার জন্যই থাকবে, হ্যাঁ। কিন্তু সবার কাছে সেটা অপশন হিসেবে থাকবে আর আমার কাছে সেটা নেসেসারি। হুম। তোমার কাছে অপশন নেই, তোমাকে যে মানে অথবা হ্যাঁ, যে প্রশ্নটা আসবে সেটা তোমাকে অ্যাটেম্প্ট করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি মনে করতাম ওটা আমার জন্যই এসছে, বাকিরা চাইলে করতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো হ্যাঁ, তো 8 পর্যন্ত আমি যে স্কুলটায় পড়তাম সেই স্কুলটা অ্যাকচুয়ালি মানে এখন আধুনিক শিক্ষার বিচারে খুব একটা ভালো কিছু নয় গ্রামের দিকে, মানে খুব একটা ভালো ক্লাসরুম ছিল না, আধুনিক ক্লাসরুম ছিল না, কিচ্ছুই ছিল না, প্রায় একটা ব্ল্যাকবোর্ড ছিল, ভালো করে দরজা জানলা ছিল না। আচ্ছা। আর তেমন টিচারও ছিল না, ছাত্রও খুব কম ছিল, গ্রামের দিকে যেরকম অবস্থা হয়। হুম। কিন্তু আমি বলবো ওই স্কুলটা 5 থেকে 8 আমাকে প্রচুর হেল্প করেছে আমার আচ্ছা। পরবর্তীকালে বৌদ্ধিক বিকাশে। কিন্তু তারপর যখন আমি 9-10-এ পড়ি, আহ, আমি একদম ইয়ে ধরে ধরেই বলে যাচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ। জাস্ট ক্রোনোলজি ওয়াইজ বলে যাচ্ছি। ঠিক আছে। 2017 সাল 2017 সালে যখন আমি ক্লাস 9-এ উঠি, তখন আমি একটি মানে আগের স্কুলটা ছিল জুনিয়র স্কুল, ফলে 9-10 ছিল না, হুম। অন্য একটি স্কুলে শিফট করি, সেটা বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে। তো বাড়ি থেকে সেখানে তখন অটো যেত। ওখানে অটোটা ঠিক মানে এই রেগুলার আমরা যেভাবে অটো বুঝি সেরকম কিছু নয়, হুম। ঘন্টায় একটা করে অটো যেত, সেটা ওই নিকটবর্তী বাজারে যাওয়ার জন্য সেটা চলতো। তো আমি নিয়ম করে ওই অটোতে যাওয়া আসা করতাম, 3 কিলোমিটার দূরে ছিল স্কুলটা। তবে সেখানে একটা ঘটনা ঘটে, এটা আমার নতুন এক্সপিরিয়েন্স, যেটা আগে হয়নি। হুম। সেখানে আমি দেখি যে আগে কি হতো, আমি ক্লাস 8 পর্যন্ত দেখেছি টিচাররা আমাকে নিয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্স করেছেন, মানে আমার জন্য আলাদা কি করা যায়, বা আমি কতটা বুঝতে পারছি, বাকিরা বুঝতে পারলেও আমি বুঝতে পারছি কিনা। মানে ওখানে ভাবনা ওইসব চিন্তা বন্ধ করেন, হয়ে, মানে ভাবনা চিন্তা করতেন একটা। হ্যাঁ, অন্তত আমি আছি সেটা ওনাদের মাথায় থাকতো, তার আচ্ছা। জন্য কিছু একটা ওনারা করার চেষ্টা করতো। হুম। লাইক আমি যদি পরীক্ষা দিতে যাই, আমি নিজে যেহেতু লিখতে পারতাম আমাকে সবার সাথেই বসাতো, কিন্তু আমাকে যিনি গার্ডে থাকতেন তিনি কোশ্চেন বলে দিতেন, ঠিক আছে, হ্যাঁ। ওটা প্রত্যেকটা গার্ডই জানতেন, তখন তো টিচাররা গার্ড দিতেন, ওনারা জানতেন। হ্যাঁ। এরকম আমার বিষয়টা সবারই খুব মানে অবগত ছিল আচ্ছা। ক্লাসে। তো এই 9-এ ওঠার পর একটা নতুন জিনিস দেখলাম, ওরা ঠিক আমার বিষয়টা অবগত নয়, সেটা তো মানে খুবই ছোট বিষয়, ওরা আমাকে নিয়ে কোনো ভাবনা চিন্তাই করছে না যে আমাকে কি আলাদা কোনো এডুকেশন দেওয়া যেতে পারে, বা আমার জন্য কি কোনো, আমি কি বুঝতে পারছি সোজা কথা যেটা, হুম। হুম। সেটাই ওদের কোনো ধারণার মধ্যে আসছে না। আচ্ছা। ওরা ক্লাস নিত, বেরিয়ে যেত, এবং সেই সময় আস্তে আস্তে যে এই যে শিক্ষা ব্যবস্থার বর্তমানে যারা দেখতে পাচ্ছেন এখন তো সবকিছু ওয়েস্ট বেঙ্গলে, হুম। সেইটা আস্তে আস্তে আমরা ফিল করতে শুরু করি। তো একদিনের জিনিস নয়, সেই হুম। 2017 সাল থেকেই আস্তে আস্তে ব্যাপারটা বোঝা যাচ্ছিল। তো এইটা একটা শিক্ষার মানে হ্যাঁ, একটু তোমাকে ইন্টারাপ্ট করছি আকাশ, যে এই যে তুমি আহ, এই যে স্কুলে গেলে, মানে যে 9-10-এর যে স্কুলের কথা বলছো, এই 9-10-এর স্কুলে যখন গেলে তখন তুমি বলছো যে আগে যেরকম স্কুলে টিচাররা বা যারা ম্যানেজমেন্ট রয়েছে তাদের যে যে মাথায় থাকতো যে আকাশের মতো একটি ছাত্র স্কুলে আছে,
এবং পরবর্তীকালে তুমি যখন 9-10-এ অন্য স্কুলে যাও, সেখানে তুমি বলছো যে সেখানে সেই রেকগনিশনটাই ছিল না, মানে সেখানে সেই আম, তারা সেটা মানে ভাবতোই না, বা সেটাকে তারা হয়তো ইগনোর করতো, বা হয়তো তাদের মাথাতেই থাকতো না যে এরকম একজন ছাত্র রয়েছেন। তো এটার কারণটা কি হ্যাঁ, বলে তোমার মনে হয়? কারণটা এটাই যে আমার যেটা রিয়েলাইজেশন হয়েছিল সেটা হচ্ছে তখন তো আমার মতো অনেক স্টুডেন্টই ওখানে গিয়েছিল। ওরা বেস্ট আচ্ছা। 2 থেকে 3 জনকে বেছে নিত যে এরা ভালো রেজাল্ট করবে। এখন সেটা বেছে নেওয়ার মানে পদ্ধতিটা কি ছিল, ক্লাস পারফরমেন্স। হুম। কিন্তু ওরা যেভাবে ক্লাস পারফরমেন্স দেখতো সেটা আমার মতে ঠিক নয়। সেটা স্টুডেন্টরা কিভাবে মানে কেউ বোর্ডে গিয়ে অঙ্ক করছে, কেউ রেগুলার মানে তখন কি হতো যে ক্লাসেই কিছু পড়া দিত, ক্লাসের মধ্যেই পড়া জমা দিয়ে দিতে হতো, ঠিক আছে। হুম। হুম। তো ওদের অবভিয়াসলি পারফরমেন্স ভালো হবে, কারণ ক্লাসের মধ্যে কিছু একটা বোর্ডে দুটো কোশ্চেন দিলে হুম। বোর্ডের ওই কোশ্চেন দুটো দেখে দেখে খাতায় অ্যান্সার করে ওদেরকে খাতা জমা দিতে হতো। অবভিয়াসলি যারা বোর্ডের কোশ্চেন দেখেছে তাদের ভালো হবে। আমি তাল ঠিক। মেলাতে পারতাম না। ঠিক। ফলে ওই যে তিন তিন চারজন স্টুডেন্টকে ওরা বেছে নিয়েছিল আমাদের ক্লাস থেকে, তার মধ্যে আমি ছিলাম না। ও। তারপরে যখন এক্সাম এলো তখন ওরা ওই 3 4 জনকে আলাদা করে গাইডেন্স দিতে থাকলো, যার মধ্যে আমি ছিলাম না। এবং একটা জিনিস আমার খারাপ লেগেছিল, আমি আগে যখন পরীক্ষা দিতাম আমি বাকি স্টুডেন্টদের সাথে বসতাম পরীক্ষা দিতে, হুম। গার্ড কিছুটা হেল্প করে দিত। এখানে ওরা আমাকে সোজা নিয়ে গিয়ে একটা আলাদা রুমে বসালো প্রথমবার। সেখানে আমি একাই পরীক্ষা দিলাম এবং আমি ও। আমার জন্য নিজেই একটা মানে কোশ্চেন পড়ে দেওয়ার জন্য একজনকে নিয়ে যেতাম। ওটা স্ক্রাইব নয়, কারণ ও আমার হয়ে লিখতো না, ও আচ্ছা। জাস্ট কোশ্চেনটা করে দিত। করে দিত। এরকম কাউকে আমি নিজেই অ্যারেঞ্জ করতাম, ওটা স্কুল অ্যারেঞ্জ করতে পারতো না। স্কুল ও, বলেছিল তুমি কাউকে নিয়ে আসতে পারো। এবার এখানে একটা লুপহোলস থেকে যায় যে সে যদি আমাকে নিজে অ্যান্সার বলে দেয়। হ্যাঁ। কিন্তু তার জন্য আমার স্কুল কোনো কনসিয়াসলি মানে ওরা কিছু স্টেপ নেয়নি। ওদের দৃঢ় বিশ্বাস ছিল যে সে যদি আমাকে বলেও দেয় হ্যাঁ। আলটিমেট আমি পাস করে যাব, কারণ আমি নিজে থেকে কিছু করতে পারবো না। ও। আচ্ছা। হ্যাঁ, এইভাবে করে মানে আমি মাধ্যমিক ওখান থেকেই দিয়েছিলাম। আহ, এবং মাধ্যমিকে আমি বলবো যে স্কুলের যতটা অবদান ছিল তার থেকে বেশি অবদান ছিল আমার গৃহ শিক্ষকদের। সেই সময় অ্যাকচুয়ালি আমার বাবা 2জন টিচার রেখেছিলেন আচ্ছা। বাড়িতে পড়ানোর জন্য, কারণ স্কুলে আমি আর কিছু বুঝতে পারছিলাম না। তো মানে হুম। ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না বাড়ির, কিন্তু যেহেতু মানে কিছু একটা করতেই হবে সেই হুম। জন্য ঝাপ করে অ্যারেঞ্জ করে দিয়েছে। আচ্ছা। তো ওনাদেরই সাহচর্যে আমি মাধ্যমিকে রেজাল্ট করেছিলাম। আমি ওই সময় স্টার পেয়েছিলাম। বাহ। এবং এক্ষেত্রে বলে রাখি মানে কলকাতার যদি দৃষ্টি প্রতিবন্ধীদের একটা সমীক্ষা করা যায় তো স্টার পাওয়াটা খুব বড় কিছু নয়, এখন অনেকেই পায়। কিন্তু আমি যেহেতু ওই পরিস্থিতিতে ছিলাম, তো হুম। আমাদের গ্রামে সেই সময় মানে আমার বাবা মা ফিল করেছিলেন একটা ভালো কিছুই হয়েছে। এবং স্কুলে অবশ্যই। আমার হ্যাঁ র্যাঙ্ক সেকেন্ড এসেছিল, মানে আমি সেকেন্ড হয়েছিলাম মাধ্যমিকে আচ্ছা। স্কুলে। তো হ্যাঁ, তারপর একটা লাইফে চেঞ্জ আসে আমার 2019 সালে। যখন আমি 11-এ ভর্তি হই, একটা ঘটনা বলি ছোট করে। হ্যাঁ। আহ, আমি যখন ওই যে স্কুলটায় 9-10-এ পড়েছি সেখানে একটা সময় একটা ওই চোখের চেক আপের জন্য ডাক্তার আসে। বেসিক্যালি ওই যারা জুনিয়র ছিল ওদেরকে কিছুটা ইন্টার্নশিপের জন্যই পাঠাতো। আচ্ছা। তো টিচাররা বলে সবাই চোখ দেখিয়ে আসো। সবাই দেখাচ্ছে, কারো চোখের ছানি পড়েছে, মানে ছানি ওইভাবে না, মানে কারো চোখ থেকে জল বেরোচ্ছে, কারো আহ, অন্য নানান রকম সমস্যা হ্যাঁ। আছে। কিন্তু হ্যাঁ। আমি যখন গেলাম ওরা আমাকে দেখেই বললো যে আমরা তোমাকে ওই সুশ্রুত বলে একটা হসপিটাল আছে সল্টলেকে, হ্যাঁ, সুস্থ। ওখানে পাঠিয়ে দিচ্ছি তুমি, হ্যাঁ ওখানে গিয়ে তুমি একটু দেখিয়ে নাও। তো আমি ওখানে গেলাম একদিন। সেখানে দেখলাম মানে আমার মতো অনেককেই ডেট দেওয়া হয়েছে, কারণ অনেকে এসছে একসাথে। তো 4 জন স্টুডেন্টকে দেখলাম যারা নিজেদের মধ্যে একসাথে বসে গল্প করছে, ছোটাছুটি করছে। একটা জিনিস আমার অবাক লেগেছিল যে আমি একাই ওখানে এত সাফার করছি স্কুলে। কোন মানে ওদের স্কুল ড্রেসটা ছিল আমার মতোই ছিল যেহেতু, তো আমি ভেবেছিলাম যে ওরা স্কুলেরই স্টুডেন্ট। এবং কোন সেই স্কুল যে এই 4 জনকে একসাথে ম্যানেজ করছে, কারণ আমি তো পাচ্ছি না একা একা, আর হ্যাঁ। এরা 4 জন। তো ওদের সাথে কথা বলে আমি একটি কলকাতার স্কুলের নাম শুনি। আহ, তো স্কুলটার বিষয়ে জানতে পারি এবং ওরা বলে তুমি মাধ্যমিক পাস করে এখানে আসতে পারো, ভালো পড়াশুনো হয়। তো যাই হোক আমি ওটা জানতাম। এবং যেহেতু মাধ্যমিক পর্যন্ত আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল, আমি কিছুটা এলিয়েনেটেড ফিল করছি, যেটা হ্যাঁ। আগে ফিল হয়নি, 9 9 10 হয়েছিল।
এবং আমাদের ওখানে কি হতো, 11-12-এ পড়ার জন্য আবার স্কুল চেঞ্জ করতে হতো, বিদ্যাধরী নদী পার হতে হতো। প্রতিদিন বিদ্যাধরী নদী পার হয়ে নদীর অন্য দিকে যেতে হতো পড়তে। আর যেটা বর্ষাকালে খুবই সমস্যাজনক, তো, মানে আমার ক্ষেত্রে তো অবশ্যই, আর অন্যান্য সময়ও। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, যখন এলিয়েনেটেড হয়ে গিয়েছি তাহলে এই লাইনে আর থেকে লাভ নেই। যাই মানে প্রতিবন্ধী স্কুলে গিয়ে একবার পড়াশোনা করি, যেটা ছোটবেলায় একবার ছেড়ে চলে এসেছিলাম। আচ্ছা। হুম। কিন্তু যখন আমি চলে আসি ওখান থেকে, তো এই পার্টিকুলার স্কুলটা দেখে আমার ঠিক পছন্দ হয়নি। তারপর আমি ওখান থেকে বাবার সাথে সঙ্গে সঙ্গে চলে যাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ। কারণ ওটা খুব নাম করা স্কুল হিসেবে সবাই ওর নাম জানে গ্রামেও। একদম। তো সেখানে আহ মাননীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয় তখন ওখানকার প্রিন্সিপাল ছিলেন। তো উনি বললেন, তো এখানে তো ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে, আপনারা তো দেরি করে এসেছেন, আর এখন তো সেরকম কিছু করা যাবে না। তো বাবা যখন বললেন যে তাহলে মানে ছেলেটাকে তো গ্রাম থেকে নিয়ে এসেছি, তাহলে কি ফিরিয়ে নিয়ে যাব, তখন উনি ওনার একটা পার্সোনাল মেস ছিল, যেখানে উনি প্রতিবন্ধী স্টুডেন্টদের ওই সাইটেডদের সাথেই স্কুলে পড়াতেন, কিন্তু ওদের একটা মেসে রাখতেন, যেখানে আরো আনুষঙ্গিক ট্রেনিং লাইক, মানে আমরা নিজেদের মেসের ম্যানেজার নিজেরা হতাম, নিজেরা এক- কালেক্ট করতাম নিজেদের থেকে টাকা, মানে উনি যা রুম ভাড়াটা দিয়ে দিতেন, কিন্তু আমরা নিজেদের খাওয়ার টাকাটা নিজেরা দিতাম, নিজেরাই ম্যানেজ করতাম, বাজারটাও নিজেরা করতাম। আচ্ছা। এই যে সাংসারিক ট্রেনিং একটা প্রাপ্তবয়স্ক মানুষের দরকার, সেটাও ওখান থেকে পেয়ে যেতাম। আর 11-12 আমি নদিয়ার রানাঘাট, ওখানেই মেসটা ছিল, ওখানে একটা স্কুল থেকে পড়েছি। আচ্ছা। এবং খুবই ভালো পরিবেশ ছিল ওখানে, মানে স্কুলটার বিষয়ে আমি বলছি না, স্কুলের বিষয় যদি বলতে হয় তাহলে বলবো মানে নতুন কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি, ওই 9-10-এ যা ছিল ওরকমই একটা বিষয়। এবং ওখানে তো আরো একটা ঘটনা আমি বলতে চাই। হ্যাঁ। ওখানে আমার সাথে আরো 3জন ছিল স্টুডেন্ট, আমরা মোট 4জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ওখানে ভর্তি হয়েছিলাম। এবং আমাদের একটা ফার্স্ট বেঞ্চে প্রথম দিন বসানো হয়েছিল, একজন টিচার গিয়ে বসিয়েছিলেন। তারপর থেকে যখনই যেতাম দেখতাম ফার্স্ট বেঞ্চ খালি, মানে আমাদের জন্য ওটা পুরো খালি। এবং ওরা ওদের মধ্যে গল্প করতো, সেকেন্ড সেকেন্ড বেঞ্চ থেকে শুরু করে যত যা বসেছিল। আহ, তো ওরা ওদের মধ্যে আলাদা সম্পর্ক ছিল, কিন্তু আমি ওখানে দেখতাম যে আমরা আমাদের মধ্যে গল্প করছি, ওদের সাথে কোনো সম্পর্ক নেই। ফলে আহ, আমি মাঝে মাঝে এক্সপিরিয়েন্সও করেছি যে আচ্ছা আমরা 4জন তাহলে ছড়িয়ে যাই না, দেখি কি হয়। কিন্তু দেখা যাচ্ছে 4জন ছড়িয়ে গেলে ফার্স্ট বেঞ্চে যে 2জন আছে তারা 2জন থেকে গেল, ওদের পাশে কেউ বসলো না। যে ও। দুজনকে আমি পেছনে যে দুজনকে আমি পেছনে পাঠিয়েছি ওদেরকে বাকিরা বলছে যে আহ, তোরা কি ব্যাপার, তোদের কি নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে, মানে ঝগড়া হলেই আমরা আলাদা হবো এরকম যেন একটা ব্যাপার, না হলে তো আমাদের একসাথে বসা উচিত। আচ্ছা। এবার আর এছাড়া আরো সমস্যা দেখা দিয়েছিল যে আমাদের সাথে 2জন ছিল যারা মানে ফুল ভিজুয়ালি ইম্পেয়ার্ড। তো ওদের একটু টয়লেটের যাওয়ার প্রয়োজন হলে হ্যাঁ। তখন ওরা আমাকে বলতে পারতো, কিন্তু ওই যখন আলাদা করে দিলাম ওরা আর বলতে পারছে না, ফলে ওদেরও একটু অস্বস্তি লাগলো। আমিও বুঝতে পারলাম যে এই এক্সপিরিয়েন্সে বাকিদের তো কোনো মেন্টালি চেঞ্জ হচ্ছে না, হুম। বরং আমাদেরই গ্রুপের মধ্যে 2জনের অসুবিধা হয়ে যাচ্ছে। মানে এটা আমি কি আর এটা কি তোমার মনে হয় এই যে সম্পূর্ণ ফার্স্ট বেঞ্চটা ছেড়ে দেওয়া, এবং মানে ফার্স্ট বেঞ্চে যদি তোমাদের একজন বা দুজন না বসে তাও সেটাকে খালি রেখে দেওয়া, এই যে হ্যাঁ, বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ, এটা কি তোমার মনে হয় যে মানে একটা কমিউনিটি হিসেবে সম্পূর্ণ আলাদা করে রাখার একটা ধারণা বা একটা প্রচেষ্টা, যে এরা চারজন একই রকম এবং এরা চারজন একই জায়গায় থাকুক? হ্যাঁ, মানে কমিউনিটি হিসেবে তো অবশ্যই, কারণ মানে ওরা অ্যাকচুয়ালি আমাদেরকে কিছুটা কি বলবো, ভগবান টাইপের কিছু একটা, মানে ভগবান মানে আমি ওই ওই সেন্সে ব্যবহার করছি না, হ্যাঁ। মানে আমাদের সুপারফিশিয়াল কিছু একটা মানে ব্যাপার স্যাপার অন্য আছে, পাওয়ার আছে। অন্য ঠিক আছে। জগতের মানুষ বলে মনে করে যে। হ্যাঁ, কারণ আর আমরা যখন গিয়েছিলাম ওখানে আমাদের রেজাল্ট গুলোই সব থেকে ভালো ছিল। আচ্ছা। কিন্তু ওদের মতে যে আমাদের ওই যে এক্সট্রা পাওয়ারের জন্য আমরা করেছি, মানে আমরা যে পরিশ্রম করে করেছি আচ্ছা। সেরকম কোনো ব্যাপার ছিল না। মানে আচ্ছা। আমাদের বিশাল ট্যালেন্ট। এবং আমরা তো মেসে থাকতাম, এবং আমরা বাইরে যেহেতু পড়াশোনা করতে গিয়েছি পড়াশোনাটা করতে হতো, তো সেই জন্য আমরা পড়াশোনা মানে হোমওয়ার্কটা করেই যেতাম আর কি, যেটুকু পড়া দিত। হুম। ফলে ওরা ভাবতো যে ওদের আর কাজ কি, ওরা তো পড়াশোনা করবেই। ঠিক আছে। আচ্ছা। ওরা তো আর খেলাধুলো ওরা তো আর খেলাধুলো করে না, ওরা তো আর বিকেলে সাইকেল নিয়ে ঘুরতে বেরোচ্ছে না। মানে আমাদের জগৎটা ওরা মনে করতো যে আলাদা, আমরা আলাদা। অন্য কিছু করব, আমাদের ভবিষ্যতে অনেক কিছু আছে, বাট ওদের সাথে ম্যাচ খাবে না। আচ্ছা, বুঝতে পেরেছি।
হ্যাঁ, মানে আমাদের যে সুখ দুঃখ নিত্য নৈমিত্তিক জীবনটা ওদেরই মতো, সেরকম কিছু ওরা ফিল করেনি। আচ্ছা। হ্যাঁ, তারপর আমার ওই ক্লাস টুয়েলভটা খুব একটা ভালো হয়নি, কারণ করোনা ভাইরাসের জন্য প্রায় মানে ক্লাস টুয়েলভটা ছিল না বললেই চলে আমাদের। হুম, হুম। এবং তার জন্য আমার কোনো আফসোস ছিল না, কারণ আমাদের চারজনের মধ্যেই তো বন্ধুত্বটা ছিল, আর তো কারোর সাথে আমার কোনো মানে অ্যাটাচমেন্ট ছিলই না, ছিল না। যে হুম। কাউকে মিস করছিলাম তা নয়। হুম। তো যখন করোনার জন্য সবাই এই মানে ঘরবন্দি হয়ে গেল, শিক্ষা ব্যবস্থাতে যেটা দেখানো হয় যে সকলের খুবই ক্ষতি হয়েছে, এবং সেটা সত্যি অবশ্যই। হুম। কিন্তু আমাদের কয়েকজনের ক্ষেত্রে ওটা ওইখানে ব্যতিক্রম কিছু ঘটেছিল, কারণ আমরা যেহেতু স্কুলে গিয়ে তেমন কিছু পারফরমেন্স মানে ওইভাবে শিখতে পারতাম না। এবং আমাদের যেহেতু ওই মেসেই কিছু টিচার রেখে আমরা পড়াশোনা করেছিলাম, গৃহ শিক্ষক রেখে, তো আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, বরং আমাদের আর স্কুলে যেতে হতো না, আমাদের টাইম বেঁচে যেত, আমরা সেই টাইমে এইচএস এর জন্য অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, পরে যেহেতু এইচএসটা হয়নি, সেটা আর মানে কার্যকর হয়নি, এইচএস ক্যান্সেল হয়ে গিয়েছিল আমাদের সময়, কিন্তু আমরা ওই প্রিপারেশনটা নিয়েছিলাম। পড়াশোনাটা ভালো হয়েছিল আর কি ওই সময়। হ্যাঁ, তারপর আমি আহ, একটা ওই সময় দেখেছি আমাদের যারা সিনিয়র ছিলেন, আমি বলেছি যে উনি মাননীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয় আমাদের সিনিয়রদের সাথেও একসাথে রাখতেন, যাতে সিনিয়ররা আমাদের কিছু ভবিষ্যতের গল্প শোনায়, মানে কি হতে পারে ওদের জীবনে যেটা চলছে সেটা আমাদের ভবিষ্যতে আসবে। হ্যাঁ। তো একটা খুব ভালো ট্রেন্ড ছিল, হয় সে বাংলা অনার্স নেবে, না হয় সে হিস্ট্রিতে অনার্স নেবে, মানে এই লাইনেই দুটো খুব ভালো ফোল্ডার দুটো খোলা থাকে, ঠিক আছে। আচ্ছা। তো তখনও পলিটিক্যাল সায়েন্সে অনার্সটা খুব একটা জনপ্রিয় হয়নি, কারণ এগুলো 11 12 থেকে শুরু হয়। হুম। এর মানে এটা খুব ছোট, পরিসরটা খুবই ছোট, হ্যাঁ। ফলে খুব একটা শুরু হয়নি। কিন্তু আমাকে একজন সিনিয়র বলেছিলেন যে তুই যদি মানে নতুন কিছু এক্সপিরিয়েন্স করে দেখতে চাস, তাহলে তুই পলিটিক্যাল সায়েন্সে অনার্স নে, কারণ এই লাইনে তুলনামূলক কম্পিটিশনও কম হবে এবং তুই নতুন কিছু শিখতে পারবি। এবং আচ্ছা। ওই একটা যে দুঃখ আমার ছিল যে আমি মানে ওই গ্রুপের মধ্যে আমাকে মূল্যায়ন করা হচ্ছে, যে ওরা আলাদা। উনি বলেছিলেন যে না, পল সায়েন্সে পড়লে তুই যেহেতু একা, তুই মানে ক্লাসের মধ্যে হয়তো এরকম হতে পারে তুই একা থাকবি, সেখানে তুইও কিছুটা মানে রিসার্চ করে দেখতে পারিস নানান ভাবে। আচ্ছা। ঠিক। তো আমি আহ, মানে এইচএস পাস করার পর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে ভর্তি হই। তো সেই সময় আমাদের একটা ইচ্ছে ছিল যে যাদবপুরে গিয়ে ভর্তি হবো পলিটিক্যাল সায়েন্সে অনার্স, কারণ আমাদের খুব ভালো দুটো ব্রাঞ্চ থাকে, যাদবপুর আর রবীন্দ্র ভারতী, হ্যাঁ। খুব ভালো দুটো সবাই ওখানেই যেতে চায়, আমিও চেয়েছিলাম। কিন্তু ওরা ওই বছর মানে র্যাঙ্কের ভিত্তিতে ভর্তি নিয়েছিল, ওরা কোনো প্রবেশিকা পরীক্ষা নেয়নি, ফলে আমি ওখানে চান্স পাইনি। আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল একটু অনলাইনে, সেই জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ওখানে চান্স করে নিয়েছিলাম। আচ্ছা। তো মিশনে একটা জিনিস মানে ভালো অনেক কিছু আছে এবং একটা অন্য নেগেটিভ দিকও আছে। নিশ্চয়ই সব জায়গায়। মিশন তো এই হুম। 2021 থেকে 24 আমি পড়েছি, জাস্ট আগের বছর মিশন থেকে আমি বেরিয়েছি। তো মিশনে আহ, দেখেছি যে টিচাররা, যেহেতু মিশনে ছাত্রছাত্রী মানে ছাত্রী নেই, মিশনে ছাত্র সংখ্যা খুবই কম, হুম। তাই মিশনের টিচাররা সবার উপর মানে ফোকাস করতে পারতেন। এবং এইটা আমি যদি একটু কানেকশন তৈরি করি, সেই আমার 5 থেকে 8-এর যে স্কুলটা ছিল, হুম। সেখানেও ছাত্রছাত্রী কম ছিল, সেখানেও যেমন আমার উপর ফোকাস করা হয়েছিল। তো আমার এই কোনো কারণে মনে হয় যে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম হয়, হুম। সেখানে যেন আমার ক্ষেত্রে নিজেকে তুলে ধরাটা খুব সহজ হয়। সেটা মানে আমি এই জন্য বলছি না যে আমি কম্পিটিশন পছন্দ করি না, কিন্তু কম্পিটিশনের প্রাইমারি স্টেজে যে টিচাররা চেনে, সেই ক্ষেত্রে আমার যেন নিজেকে আত্মপ্রকাশ করতে খুব একটু প্রবলেম হয়ে যায়, ওনারাই নিজেরা আমাকে একটা কমিউনিটির মধ্যে ফেলে দেয় বুঝতে যখন পারি। অনেক ছাত্র। হ্যাঁ। তো যাই হোক, অনেক কম ছাত্র ছিল বলে তাদের সাথে আমার ইন্টারাকশনটা খুব ভালো হয়, যেহেতু ছাত্র সংখ্যা কম। এবং ওখানে আরেকটা ব্যাপার ঘটে, যেহেতু আহ, আমাদের পলিটিক্যাল সায়েন্স একটা সোশ্যাল সায়েন্সেরই পার্ট, তো সমাজ নিয়ে আমরা একটু পড়াশোনা করি। হুম। তো এই যে আমার যে মানে ভাবনা চিন্তাগুলো, এগুলো আমাদের সিলেবাসের মধ্যেও তখন চলে আসে। ফলে আমার যে বাকি মানে মিশনে বেশিরভাগ এলিট ছেলেরা পড়তে আসে, হুম। তারা মানে একদম ডাইরেক্ট এইচএস পর্যন্ত বাড়িতে পড়াশোনা করে ইংলিশ মিডিয়ামে, তারপর পড়তে আসে, সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট।
তারা প্রথম একটা কি বলবো এক্সপোজার পায় বাইরের সমাজটা কেমন, এবং এক্সাম্পল হিসেবে আমাকেও ওরা পায়। এবং আমিও কিছুটা এলিট কমিউনিটি কেমন হয় সেটা শুধু ওই টিভি সিরিয়ালে দেখেছি বা অন্য হ্যাঁ। সোর্স থেকে শুনেছি, একদম প্রত্যক্ষভাবে কোনোদিন দেখিনি। ওদের সাথে আস্তে আস্তে ইন্টারাকশনের পরে আমি ওদের সাথে মিশতে থাকি এবং ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়। হ্যাঁ, এইভাবে আমার মানে গ্র্যাজুয়েশনে একটা ব্যাপার কি, যেহেতু পাশেই বিবিএ ব্লাইন্ড বয়েজ একাডেমি, হুম। তাই ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের কিছু অভিজ্ঞতা আছে কিভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের ম্যানেজ করতে হয়। হ্যাঁ। এবং ওখানে আগেও কেউ কেউ পড়েছে। শুধু একটা বিষয় ওদের মানে আমার একটু অদ্ভুত লেগেছিল, সেটা হচ্ছে ওনারা মনে করেন যারা ওখানে পড়ছে তারা সবাই বিবিএ থেকে এসেছে। ঠিক আচ্ছা। আছে। এবং সেটা সেটা যদি আমি নিজে মানে অপোজ করে দিই যে না না আমি বিবিএ থেকে আসিনি, সেটা আমার মনে হয়েছিল আমার ক্ষেত্রে কিছুটা একটা অবস্টাকেল তৈরি করতেই পারে। যাই হোক, গ্র্যাজুয়েশনে 3 বছর খুব ভালো কেটেছে এবং ওদের সাথে খুব ভালো সোশ্যালাইজ হতে পেরেছিলাম। ওরা মানে যারা স্টুডেন্ট ছিল তারাও, এবং মিশনে একটা ওই যে স্টুডেন্টদের সাথে টিচারদের একটা দাদা ভাইয়ের সম্পর্ক, হ্যাঁ। এটাও খুব মানে ভালো। মিশনের এই কালচারটা খুব ভালো। মানে বর্তমানে ইউনিভার্সিটিতে এসে যেটা বুঝতে পারছি যে ওনারা নিজেদেরকে কিছুটা মানে ইন্টেলেকচুয়াল স্ফিয়ারে বন্দি করে রাখেন টিচাররা, হুম। সেখানে আমাদের সাথে মেন্টালি অনেকটা দূরত্ব বজায় থাকে। হুম। কিন্তু মিশনে সেরকম কিছু ছিল না। উম, মিশনে ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এবং তার অন্য একটা কারণও এটা ছিল যে আমি নিজেকে অ্যাকচুয়ালি মিশনে, আমি আগেই বলেছি যেহেতু আমি একা, আমি যেভাবে আত্মপ্রকাশ করতে চাই সেভাবে সুযোগ আছে আমার। হ্যাঁ। কারণ আমাকে কোনো গ্রুপ হিসেবে দেখা হচ্ছে না। আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম এবং সেভাবেই করেছিলাম আমি। মানে আগে দেখেছিলাম যে সাধারণত কি হয়, দৃষ্টি প্রতিবন্ধীরা হয় তারা কোনো একটা আবৃত্তি করছে বা কোনো একটা গান গাইছে। এবার আমি বলছি না যে এগুলো মানে খুব ভালো কিছু নয়, বাট এই মানে সেক্টরটা আমাদের মানে ভরে গিয়েছে একদম আমাদের জেনারেশনে, প্রচুর অনেকে করছে। এবং একটা এটা নতুন কিছু নয়। একটা টিপিক্যাল মাইন্ডসেট হয়ে যায় যে হ্যাঁ, আহ, যদি কোনো ছাত্রছাত্রী তারা দৃষ্টিহীন হয় তাহলে তারা গান বাজনাটাই করবে। এবং এটার মধ্যে কোনো দোষ নেই, মানে বহু আছে, বহু মানুষ, শুধু দৃষ্টিহীন মানুষ নয়, বহু মানুষ আছে যারা গান বাজনা পছন্দ করে এবং তারা সেটা করতেই পারে। কিন্তু একটা হ্যাঁ, এবং তারা মাইন্ডসেট হয়তো তৈরি হয়ে যায়। প্রতিভাবান। হ্যাঁ, তাদের একটা প্রতিভা আছে অবশ্যই। কিন্তু একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে আচ্ছা, এ দৃষ্টিহীন মানে ও তো গান বাজনাই করবে। এই মাইন্ডসেটটাকে হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা হয়তো তুমি কনসিয়াসলি ব্রেক করার জন্য কিছুটা চেষ্টা করেছিলে। হ্যাঁ, মানে আমি যে খুব ভালো গান বা কবিতা বলতে পারতাম তা নয়, কিন্তু হুম। হ্যাঁ যদি চেষ্টা করতাম ওই লাইনেও হতো, কিন্তু আমার ঠিক মানে ওই লাইনটা আমার ঠিক পছন্দ হয়নি। হুম। আমার কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনটা পছন্দ হয়েছে, যে সাধারণত এটাই হয় যে একটা গ্রুপ তারা স্টেজ মানে বানিয়ে দিল সবকিছু আয়োজন করে, হুম। এবং সেখানে আমরা গেলাম, আমাদের ধরে ধরে কেউ একজন স্টেজে নিয়ে গেল, হুম। সেখানে ভালো একটা কবিতা বললাম বা গান বললাম। হুম। বেশিরভাগ গানগুলো খুব মানে একটু একটু দুঃখেরই হয় সাধারণত আমি দেখেছি। হ্যাঁ, হুম। মানে প্রতিবন্ধীরা গাইছে মানে একটু দুঃখ মেশানো থাকেই কোথাও একটা। তো যাই হোক, সেটা করে তারপর নেমে আসা এই প্যাটার্নটাই আমি অভ্যস্ত ছিলাম। হুম। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি ডিসিশন মেকিং বডিতে চলে যাব। এবার অন্য কেউ যদি কবিতা বা গান বলে বলুক, আমি তার জন্য স্টেজ রেডি করবো বাহ। বিভিন্ন ভাবে। মানে তুমি মানে ইভেন্ট ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে পার্টটা যে কোনো হ্যাঁ, ইভেন্ট কলেজে, সেইটায় তুমি নিজেকে ইনভলভ করতে মানে করেছিলে আর কি। হ্যাঁ, এবং নিজেকে ইনভলভ করেছিলাম। তাতে আমি দেখেছি খুব ভালো ফিডব্যাক এসেছে। কারণ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে থাকলে অনেকের সাথেই কথা বলতে হয়, এবং সেক্ষেত্রে কমিউনিকেশন পাওয়ার বা অন্যকে কিভাবে হুম। ম্যানেজ করতে হয়, হুম। একটা প্রোগ্রাম কিভাবে অর্গানাইজ করতে হয়। এবং সেখানে দেখেছি অনেকের সাথে অনেক বেশি ইন্টিমেট হওয়া যায়। লাইক মানে আমি একটা প্রোগ্রাম করেছি মানে আমি জানিয়ে দিলাম আমি গান গাইছি বা কবিতা বলছি, ব্যাস সেই হুম। সময় মতো আমি চলে যাব। কিন্তু যখন আমি একটা অর্গানাইজ করছি কিছু, সেখানে রাতের বেলা কোনো একটা মিটিং হলো, সেই মিটিং এ আমি থাকছি, আমার বক্তব্য শোনাচ্ছি, এবং আমার যে মানে মতামতের মধ্যে যে একটা ভ্যালু আছে সেটা আমি অন্যকে বোঝাতে পারছি, অবশ্যই। অবশ্যই। আমার থিঙ্কিং প্রসেসটা কতটা ডিপ আছে সেইভাবে আর কি। ঠিক। তো বুঝতে পারছি। এটা খুব এবং মানে আমি এই যে জিনিসটা তুমি বললে যে কনসাসলি তুমি এই হুম, জায়গাটায় নিজেকে ইনভলভ করেছো, এটা একটা দারুণ ব্যাপার।
মানে হ্যাঁ, এবং থার্ড ইয়ারে। হ্যাঁ, মতলব মানে যেটাকে বলে না যে গোয়িং উইথ দ্য ফ্লো, মানে যে ফ্লোটা আছে সেটাতেই তুমি চলে যাবে, সেটা তুমি করোনি। মানে তুমি একটু ভাবনা চিন্তা করেছিলে যে এইটা সবাই করছে, আমি, হুম, আমার এটা ইচ্ছে নয়, আমার এটা করতে ভালো লাগে না, তো আমি অন্য আর কি করতে পারি। এইটা খুব হ্যাঁ, মানে আমি যখন থার্ড ইয়ারে পড়েছিলাম, থার্ড ইয়ারে আগের বছর বেরোনোর আগে আমরা একটা সেমিনার করেছিলাম, ওটা স্টুডেন্ট সেমিনার। সেখানে আমরা যাদবপুর ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সিনিয়র প্রফেসরদের ডেকেছিলাম লেকচারের জন্য। হুম। তো ওই সেমিনারটায় আমি কনভেনার ছিলাম, এবং যথেষ্ট ভালোভাবেই আমরা সেমিনারটা করতে পেরেছিলাম। এবং পরে ওনারাও বলেছেন যে খুব ভালো হয়েছে। এবং আচ্ছা। আমি যেহেতু কনভেনার ছিলাম, ওনারা এটা বলেছিলেন যে ফার্স্ট মানে পিডব্লিউডি সম্পর্কে অনেক সেমিনার হয়েছে, হুম। কিন্তু পিডব্লিউডি কনভেনার ওনাদের লাইফে ওনারা ফার্স্ট অ্যাটেন্ড করেছিলেন এরকম একটা সেমিনার। বাহ, বাহ। আচ্ছা। আচ্ছা আকাশ, তুমি তাহলে আহ, নরেন্দ্রপুর থেকে তুমি তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করলে, হ্যাঁ, তারপরে এখন তুমি কি করছো, তারপরে স্টেপটা বলো। হ্যাঁ, আমি ওখান থেকে ওই 2024-এ আগের বছরেই সিইউটি দিয়েছিলাম। এবং সিইউটি দিয়ে আমি, আমার তো পলিটিক্যাল সায়েন্স, হুম। আমার টার্গেট ছিল জেএনইউ আর এইচসিইউ, এই দুটো জায়গা। এখন সোশ্যাল সায়েন্সে, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সে খুবই ভালো, হুম। ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 2-তে আছে। তো জেএনইউতে পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে 3টে ছিল, আমি এরিয়া স্টাডিজ বলে একটা ওদের পেপার ছিল, সেখানে চান্স পেয়েছিলাম। আচ্ছা। তো ওই সাবজেক্টটা আমার ঠিক পছন্দ হয়নি, তাছাড়া দিল্লির ওয়েদারটাও খুব একটা ভালো নয়। হ্যাঁ। তো আমি জেএনইউ যাইনি, আমি এই সিইউতেই এসেছিলাম। এখন বর্তমানে আমি এই তো ফার্স্ট ইয়ার লাইফ কমপ্লিট হতে যায় এই সিইউতে, জুলাই মাস থেকে এমএ সেকেন্ড ইয়ারে উঠে যাব। এইচইউ মানে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো এখানে তুমি এখন কি নিয়ে পড়াশোনা করছো? এখন আমি পলিটিক্যাল সায়েন্সেই মাস্টার্স করছি। পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছো হায়দ্রাবাদ থেকে, আচ্ছা। আচ্ছা, আমি হুম, এই তোমার এখন হায়দ্রাবাদের বিষয়ে আবার আসবো, মানে ইনস্টিটিউট বিষয়ে আবার আসবো, তার আগে তুমি একদম যে ছোটবেলা থেকে যে তোমার গ্রাজুয়েশন অবধি তুমি পরপর বললে পুরো হুম। জার্নিটা অ্যাজ এ স্টুডেন্ট, তো এখানে এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা তোমার মনে পড়ে বা যেটা তুমি শেয়ার করতে চাও, যে যেখানে ধরো তুমি কোনোভাবে মানে কোনোভাবে কোনো শিক্ষকদের কাছ থেকে খুব সাপোর্ট পেয়েছো, কোনো একটা পরিস্থিতিতে বা কোনো একটা পরিস্থিতির মধ্যে তুমি হয়তো খুব এমন একটা পরিস্থিতি যেটাতে তুমি খুব বুদ্ধির পরিচয় দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছো, বা এরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা কি তোমার মনে পড়ে এই পুরো ছাত্র জীবনে? হ্যাঁ, সেটা তো মানে কিছু ঘটনা মনে পড়ছে, তবে হ্যাঁ, তার আগে একটা কথা বলি, মানে শিক্ষা জীবন তো একটা বড় পার্ট, কিন্তু আমার তার বাইরেও মনে হয় যে আমরা যে একটা স্কুলে পড়ি এবং রেজাল্ট করি, যারা এমনি বাড়িতে থেকে পড়াশোনা করে ওদের জন্য কি হয়, মানে ওরা যখন রেজাল্ট করে বাড়িতে রেজাল্ট নিয়ে আসে, এটা হুম। বাড়িতে সেলিব্রেশন হয়। হুম। এবং আমরা যারা স্কুলে পড়ি তাদের যেন ওই ভালো রেজাল্ট করা এবং সবকিছুই নতুন ক্লাসে ওঠা, সবকিছুই নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। হুম। ফলে তারা ওই যে ভালো রেজাল্ট করেছে যার জন্য বাড়িতে খুব আহ্লাদ হচ্ছে তাদের, সেরকম আহ, এই আনন্দ থেকে তারা বঞ্চিত হয়। এবং আমি কিছুটা সৌভাগ্যবান, আমি ওই আনন্দ থেকে বঞ্চিত হইনি। আচ্ছা। মানে অন্তত যেদিন যেদিন রেজাল্ট আউট হয়েছে সেদিন আমাকে সবাই দেখেছে যে হ্যাঁ ওই ছেলেটা ফার্স্ট হয়েছে, এবং আমাদের বাড়িতে সেদিন অন্তত মানে কি বলবো, বাবা চিকেন এনেছে, ঠিক আছে। বাহ। আচ্ছা। তো এই আনন্দ থেকে আমি বঞ্চিত হইনি, বা আমার মনে হয় যে এটা একজন প্রতিবন্ধী ব্যক্তির মেন্টাল সাপোর্ট হিসেবে খুব ভালো কাজ করে, এবং প্রত্যেকের এটা পাওয়া দরকার। অবশ্যই। তো আর স্কুল লাইফের যদি ঘটনা মানে মনে করতে চাই, তবে আমি ক্লাস 4-এর একটা ঘটনা মনে পড়ছে। রবীন্দ্র জয়ন্তীতে তখন আমাদের বাচ্চাদের কি করতো, মানে ওই কবিতা, ছড়া, এইগুলো মানে গান টান যারা জানতো তাদেরকে গান গাওয়ানো হতো। তবে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু একটা বলা, সেই ট্রেডিশনটা ওই সময় শুরু হয়নি, মানে বাচ্চারা তো অতটা বলতো না। তো ওইটা সাধারণত টিচাররাই বলতেন। তো হুম। আমি মানে আহ, আর মানে ক্লাস 3-তে কবিতা বলেছিলাম, 2-এও বলেছিলাম, কিন্তু আমার পরে মনে হয়েছে নতুন কিছু করি। তো সেই জন্য আমি বলেছিলাম আমি ওই বিষয়ে বলবো। তো তখন একজন সিনিয়র যিনি ছিল মানে টিচার, উনি লেকচার দেবেন এটাই ঠিক ছিল। তবে ওনারা আনন্দ পেয়েছিলেন যে একটা বাচ্চা কি বলতে পারে, মানে আমার বক্তৃতার থেকে আমি কি বলি আমার দিকে একটু বেশি নজর ছিল, ঠিক আছে। তো সেই জন্য আমাকে সুযোগটা দেওয়া হয়েছিল এবং আমি বলেছিলাম সেখানে।
মানে ওই যে তখন তো একটু বাচ্চাদের সাল তারিখ মনে রাখার জন্য অনেক চেষ্টা করা হতো, তো আমি অনেকগুলো মানে রবি ঠাকুর এই সালে জন্মেছিলেন, এই সালে এই কাব্যগ্রন্থ, এই সালে মানে গীতাঞ্জলি লিখেছিলেন, এইসব নানান ভাবে একটা মোটামুটি 5 থেকে 6 মিনিটের একটা দিয়েছিলাম বক্তব্য। এবং সেটা টিচারদের খুবই ভালো লেগেছিল। এবং আমাদের স্কুলের যিনি প্রাক্তন, মানে প্রাইমারি স্কুলের যিনি প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, উনি আমার বাবাকেও পড়িয়েছিলেন ও ওনার tenure-এ। তো উনি জাস্ট এলেন, এসে মানে মানে উনি আমাদের গ্রামের সবাইকে চেনেন। তো এই তুমি কার ছেলে? এরকম বললাম, বাবার নাম সুভাষ প্রধান। ও আচ্ছা আচ্ছা, সুভাষের ছেলে। তো উনি খুব মানে আমাকে পিঠ চাপড়ে দিয়েছিলেন। এবং আমি সেটা যখন ঘরে এসে বলেছিলাম বাবাকে, বাবাও যেহেতু উনি মানে ওনার আন্ডারে পড়েছেন একটা সময়, বা একটা হুম, ইমোশন থাকে, তো হুম, খুবই প্রশংসা সেই দিন পেয়েছিলাম। বাহ। আর উম, আরেকটা ঘটনা ক্লাস 5 ঘটেছিল। মানে 5-এ আমি বলেছিলাম আমাদের ম্যাথের যিনি টিচার ছিলেন আমাকে হেল্প করেছেন নানান ভাবে। তো ওনার নামও বলতে চাইছি আমি। ওনার নাম মাননীয় প্রসেনজিৎ পাল, উনি এখনো পড়াচ্ছেন আচ্ছা, স্কুলে। তো উনি একটা আহ, বিষয়ে একটা অঙ্ক করতে দিয়েছিলেন। মানে সামান এত মানে কোনো দুটো সংখ্যার মধ্যে গুণ করতে হতো। সংখ্যাগুলি 3 অঙ্কের ছিল। তো তাদের মধ্যে গুণ করে বলতে হতো, তো আমি ডাইরেক্ট বলে দিয়েছি। তো উনি ভেবেছেন যে আমি উত্তরটা দেখে রেখেছিলাম, আগে বইয়ের পেছনে উত্তর দেওয়া থাকতো ম্যাথমেটিক্সের। তো আচ্ছা, ভেবেছে আমি উত্তর দেখেছিলাম। তো আমি বললাম না, আমি তো উত্তর দেখিনি। তো উনি বললেন ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে যাক। উনি সংখ্যাগুলো পাল্টে দিয়ে নতুন দুটো সংখ্যা দিলেন। আমার এখনো মনে আছে, 885 × 223। আচ্ছা। এইটা উনি গুণ করতে দিয়েছিলেন আমাকে, যে তুমি মুখে মুখে বলো, তুমি বললেই তোমাকে মানে আমি পুরস্কার দেবো, তুমি কি চাও বলো। আমি বললাম আমি ভূতের গল্প পড়তে পছন্দ করি, তখন ছোটবেলায় ওই সানডে সাসপেন্স ওনার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছিল। তো আমি ভূতের গল্প পড়তে পছন্দ করি। তো বলে ঠিক আছে, তুমি অ্যান্সারটা করে দেখাও সবার সামনে। আমি মানে ওই অ্যান্সারটা করেছিলাম ক্লাসে। তিনি আমার পিঠ চাপড়ে দিয়েছিলেন এবং একটা বই পুরস্কার দিয়েছিলেন ওই সময়। বাহ। আচ্ছা, হ্যাঁ, মানে ক্লাসে ফার্স্ট হলে এমনি একটা বই আমাদের পুরস্কার হিসেবে পাওয়া যেত, সেটা আলাদা, কিন্তু ওটা উনি আমাকে এমনি নিজে থেকে দিয়ে দিয়েছিলেন, নিজে থেকে উনি কোনো দিয়ে। কারণ ছাড়া। বাহ, বাহ। আর আর ক্লাস 7-এ একটা ঘটনা ঘটে। ওই সময় একটা ওই বৃত্তি পরীক্ষা টাইপের মানে স্কুলে স্কুলে হতো, যেখানে বাইরের স্কুল থেকে টিচাররা আসবেন এবং তারা কোঅর্ডিনেট করে ওই স্কুলের যে টিচার থাকবেন, একটা ছোটদের মানে কোশ্চেন পেপার দেওয়া হবে। সেটা ওই মানে শিক্ষা পর্ষদ বা যেখান থেকেও জানি না, ওখান থেকে কোশ্চেন তৈরি করে আসবে এবং আমাদের পরীক্ষা দিতে হবে। আচ্ছা, তো সেই পরীক্ষার জন্য বা 3টে সাবজেক্ট ছিল, বাংলা আর সায়েন্স। তখন ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স একসাথে হতো, সায়েন্স আর ম্যাথামেটিক্স। তো যে যেটা দিতে চায়, তো আমি ম্যাথে গেলাম, আমাকে চুজ করা হলো। তো পরীক্ষার দিন একটা ঘটনা ঘটে। মানে আমার এখনো সেই চিত্রটা মনে আছে। একটা মানে আয়তক্ষেত্রে, মানে আমরা যেটাকে ওই ইয়েটাকে বলি মানে পরিমিতি যেটা আর কি, হ্যাঁ, আয়তক্ষেত্রর সাথে একটা বর্গক্ষেত্র ছিল। মানে ছবিটা একটা নির্দিষ্ট প্রস্থানে ছিল, জিজ্ঞেস করা হয়েছিল এর ক্ষেত্রফল বার করো। ছবিটা কোনো মানে পার্টিকুলার একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ আছে, বা পার্টিকুলার একটা বর্গক্ষেত্র আছে, হুম, সেরকম কিছু নয়। একটা চিত্র জাস্ট আচ্ছা, বিভিন্ন ভাবে। তো তার ক্ষেত্রফল বার করতে হতো। বা স্যার আমাকে মানে তখন ওই প্রসেনজিৎ স্যারই আমাকে কোশ্চেনটা পড়ে শোনাচ্ছেন। আমি আগে বলেছি যে আমাকে টিচাররা কোশ্চেন পড়ে শোনাতেন। তো হ্যাঁ, উনি আমাকে মুখে বলে বলে এক্সপ্লেন করতেন, ঠিক আছে, যে দেখ এইখানে এই চিত্রটা আছে, এরপরে এই এখান থেকে এই হয়ে গিয়েছে। তো যিনি গার্ডে আরেকজন ছিলেন, যিনি বাইরের স্কুল থেকে এসেছিলেন, তিনি বলছেন যে উনি তো মানে বাচ্চারা তো অনেক কিছু অ্যান্সার করেছে, আর একটা অ্যান্সার করলে কি না হবে, ঠিক আছে। ও, তো এটা না করলেও চলবে, ওকে ছেড়ে দাও না। তো স্যার হঠাৎ ওনাকে উত্তর দিয়েছিলেন যে না না, ও পারবেই। তো হুম, মানে ওনার উত্তর শুনে তিনিও একটু মানে উৎসাহ বোধ করলেন। তো উনি দাঁড়িয়ে গিয়েছিলেন গার্ড দেওয়া বন্ধ করে, যে আমি কি করি ফাইনালি। তো ফাইনালি আমি উত্তরটা আহ, একটা ছিল 40 বর্গ সেন্টিমিটার এরকম ছিল, উত্তরটা আমি করে নিয়েছিলাম। এবং তিনিও মানে মানে স্যারও খুব খুশি হয়েছিল যে আমাকে উনি দেখাতে পারলেন বাইরের স্যারের মানে কাছে, যে উনি আমাকে মানে অন্তত শেখাতে পেরেছেন বা আমি পাচ্ছি, ঠিক আছে। তো এটা আচ্ছা, আমার খুবই ভালো লেগেছিল, বাহ। যে উনি বাইরের টিচারকে বুঝিয়ে দিয়েছেন আমার বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা ওনার খুবই মানে আহ,
মানে যে টিচারের কথা তুমি বলছো, ওনার তোমার উপর 100% হুম, কনফিডেন্স ছিল, কারণ মানে কনফিডেন্স ছিল কারণ উনি দেখেছেন তোমাকে আর কি পড়াশোনা করতে। হ্যাঁ। হ্যাঁ, সেজন্য উনি হ্যাঁ, জানতেন মানে সব থেকে বড় কথা, উনি এইটা। আমাকে বিশ্বাস করেছিলেন ওই সময় যে এক্স্যাক্টলি, আমি পারবো এই এক্স্যাক্টলি। উত্তরটা। এই কনফিডেন্সটা আসা বা এই বিশ্বাসটা আসাটা একটা বিশাল ব্যাপার। বাহ, খুব সুন্দর। আম, আচ্ছা আকাশ, এবারে তুমি যেমন বললে যে তুমি হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করছো, মাস্টার্স করছো পলিটিক্যাল সায়েন্সে। তো তুমি কিছুটা বলেছো যে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি কেন চুজ করলে। আম, এখানে যদি আরো কোনো কারণ থাকে যে হায়দ্রাবাদ এইচইউ চুজ করার, সেইটা বলো। আর তার সাথে এটাও বলো যে এখানে এই যে তুমি 1 বছর পড়াশোনা করলে, এটার তোমার কিরকম অভিজ্ঞতা হচ্ছে এখন। তো অ্যাকচুয়ালি আমি যখন থার্ড ইয়ারে ছিলাম, তো আমার চিন্তা ছিল যে আমি কি করতে পারি এমনিতে, মানে এমএ করার জন্য তো আমাদের যাদবপুর বা রবীন্দ্রভারতী ঠিক আছে, কিন্তু মিশনে যেহেতু ছাত্র সংখ্যা খুবই কম, আমরা দেখতে পাচ্ছিলাম, মানে টিচারদের কাছ থেকে শুনতে পেতাম যে ওখানের অবস্থা কেমন আছে। তো আমাদের একটা কি হয়, মানে ওই যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা, তো ওয়েস্ট বেঙ্গল বেরিয়ার থেকে বেরোতে চায় না। ওরা আহ, যাদবপুর বা রবীন্দ্রভারতীতে পড়বে, এবং ওখানেই যা হবে ওখানেই ফয়সলা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। হুম। তো ওখানে একজন প্রফেসর ছিলেন, প্রফেসর সৌরভ চক্রবর্তী। উনি আমাকে বললেন যে দেখো, তো তুমি যদি চাও তো তুমি মানে বাইরে ইউনিভার্সিটিতে গিয়েও পড়াশোনা করতে পারো। হুম। এবং তখন আরেকটা প্রবলেমও ছিল যে আমরা তো সব বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। হুম। তো ইংলিশ মিডিয়ামে একটা আলাদাই ভয় ছিল যে ইংলিশে কি লিখতে হবে। হ্যাঁ। তো উনি আরেকটা সুযোগও দিয়েছিলেন ওনার পেপারে, যে তুমি ইংলিশে আমার পেপারে লেখো, গ্রামাটিক্যাল যদি মিস্টেক হয় ঠিক আছে, তুমি যদি বোঝাতে পারো যে কি লিখেছো হুম। অন্তত, তা আমি তোমাকে নম্বর দিয়ে দেবো। আর নম্বরের পেছনে ছোট না, কিছুটা মানে এর স্কিলের পেছনে ছোট, শিখতে আচ্ছা। পারছো কিনা দেখো। আচ্ছা। তো উনি অনেক অনেক বুঝিয়েছিলেন, অনেক মোটিভেশন দিয়েছিলেন ফাইনালি। মানে ওনার মোটিভেশনে এবং মিশনের একটা আলাদাই অ্যাটমসফিয়ার থাকে। যারা হ্যাঁ। সায়েন্স গ্রুপ তারা তো জ্যাম দিয়ে ভালো ভালো আইআইটি তে চলে যায়। তো ওদের একটা ভালো এক্সাম আছে, তো আমরা কি মানে আমাদের ইচ্ছে হচ্ছিল যে ওদের মতো কিছু একটার সাথে জুড়ে যাই, হুম। যাতে ফিলিংসটা আছে যে আমাদেরও একটা পরীক্ষা বলে কিছু আছে। হুম। তো সিইউটির জন্য প্রিপারেশন নিতে শুরু করি, এবং সিইউটি আগের বছর দিয়েছিলাম মার্চে। তো তারপর আমি ওখান থেকে হায়দ্রাবাদ চলে আসি। তো এখানে এসে একটা বিষয় দেখি, এখানে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছেন, তারা এখানের মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো আমার মনে হয়েছে যে এরা যে হায়দ্রাবাদে পড়ে, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, হুম। তার কারণ এটা নয় যে ইউনিভার্সিটি খুবই ভালো, এরাও এদের এই বর্ডার ছেড়ে খুব একটা বেরোতে ইচ্ছুক নয়। ও। কেউই মানে যারা প্রতিবন্ধী যা স্টুডেন্টরা থাকে, খুব একটা তাদের ওই নিজেদের এরিয়া, নিজেদের স্টেট থেকে বেরোতে খুব একটা ইচ্ছুক নয়। আচ্ছা। এবং তাতে কি হয়, অল ইন্ডিয়া পার্সপেক্টিভে যে একটা প্রতিবন্ধীদের যে অবস্থান, তারা অল ইন্ডিয়া পার্সপেক্টিভে কতটা এগিয়েছে। হুম। সাপোজ মহারাষ্ট্র সব থেকে ভালো এখন র্যাঙ্ক করে যাচ্ছে, বা হুম। সাউথ ইন্ডিয়া, তো সেইটা তাদের স্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে না। এখন যেমন নর্থ ইস্টের সব থেকে খারাপ অবস্থা প্রতিবন্ধীদের। হুম। হুম। তো এইটা হতে পারে না। তো আমার মনে হয় যে এই ব্যারিয়ারটা কিছুটা ভাঙার প্রয়োজন ছিল। তো এই ঠিক। জন্য আমি এখানে এসেছিলাম। আচ্ছা। আচ্ছা, বাহ। আর এমনি এখানে পড়াশোনা করার অভিজ্ঞতা কি, বা ধরো এখানকার তোমার তোমার পজিটিভ দিক কি কি মনে হয়, এইচইউর ব্রাইটার সাইডটা কি, মানে আমি ডিসেবিলিটি পার্সপেক্টিভ থেকে জিজ্ঞাসা করতে চাইছি। হ্যাঁ, দেখুন, ডিসেবিলিটি পার্সপেক্টিভ থেকে মানে একদম বেসিক যে ভাবনাগুলো আছে, যে সেগুলো আমাদের একটা অডিও লাইব্রেরি আছে কিনা, হুম। আমাদের র্যাম আছে কিনা, প্রত্যেকটা বিল্ডিং অ্যাক্সেস করার বিষয় আছে কিনা। তো আমি আগে দেখেছি যাদবপুর বা রবীন্দ্রভারতী ওই সব জায়গায়ও অনেক ঘুরেছিলাম। তো কলকাতার এক্সপিরিয়েন্সও আছে, তো এখানে দেখেছি যে এরা এই র্যাম গুলো তৈরি করে দেয়, এটা সবার জন্যই প্রয়োজন। কিন্তু বাকি যে বিষয়গুলো, ধরুন অডিও লাইব্রেরি বা রাইটার ফেসিলিটি, এটা ইউনিভার্সিটি নিজে দায়িত্ব নিতে চায় না। হুম। এটা ইউনিভার্সিটি কি করে, আমাদের একটা অ্যামাউন্ট মানে টাকা দিয়ে দিচ্ছে, ধরুন পার ইয়ার 20,000 দিয়ে দিচ্ছে, হুম। বলছে তোমাদের রাইটারের বিষয়টা, তোমাদের অডিও বুকের বিষয়টা তোমরা তোমাদের বুঝে নাও, এরকম একটা ব্যাপার।
আচ্ছা। সবকিছু মানে টাকা দিয়ে একটা বোঝানোর মানে কি বলবো সলিউশন করার একটা চেষ্টা করা হয় এখানে। হুম। যে কোনো রকম সমস্যা, প্রতিবন্ধীদের সব রকম সমস্যার জন্য অন্যান্য ভাবে টাকা দিয়ে দেওয়া হয়। যেমন এই কিছুদিন আগে আইআইটি হায়দ্রাবাদে একটা ওয়ার্ক মানে ওই আর্ট এক্সিবিশন হয়েছে। হুম। তো সেখানে কিছু 3D কোয়ালিটির মানে ফটো ছিল, আরো অনেক কিছু ছিল। তো এখানে দেখেছি আহ, ওরা প্রত্যেকটা এর আগে ফটোর পাশে একটা করে কিউআর কোড দিয়ে দিয়েছিল, যেখানে স্ক্যান করলে হুম। সেটা সম্পর্কে ডিটেইলে বলবে। হ্যাঁ। তো সেটাও ওরা মানে টাকার একটা বিষয় ছিল, তো ইউনিভার্সিটি সেখানে টাকা দিয়ে দিয়েছিল। এবং আচ্ছা। ওরা টাকার বিনিময়েই ওরা আমাদের জন্য স্কোয়াড ঠিক করে দিয়েছিল। আচ্ছা। এবং স্কোয়াডরা আমাদের যথেষ্ট ভালোভাবে গাইড করেছে, মানে এমন কোনো ফিল হয়নি যে আমাদেরকে একদম মানে হাত ধরে নিয়ে যাচ্ছে, ঠিক হ্যাঁ। আছে, আচ্ছা। সবাইকে লাইন ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। দেখিয়ে দিচ্ছে, এরকম কিছু না। খুব ভালো মানে ওয়ান টু ওয়ান হিসেবে স্কোয়াডের সাথে আমরা ঘুরে বেড়াচ্ছি, তারা আচ্ছা। ভালো ব্যবহার করছে। বাহ। কিন্তু ওটাই মানে সেটাও তাদেরকে টাকা দিয়ে ব্যবস্থা করতে হয়েছে। হ্যাঁ, মানে আমার মনে হয় খুব প্র্যাকটিক্যাল সলিউশন, যে যেখানে আহ, একটা মানে প্রতিবন্ধী মানুষের একটা একটা কিছু অ্যাভেল করার দরকার আছে, এবং সেই অ্যাভেল করার জন্য একটা সাপোর্ট দরকার, মানে একটা সার্ভিস দরকার। সার্ভিস যখন দরকার, তাহলে আমি সেটাকে ফান্ড দিয়ে সেই সার্ভিসটা কেন মেটাচ্ছি না? তো আমার মনে হয় এটা যথেষ্ট একটা প্র্যাকটিক্যাল সলিউশন, তাই না? হ্যাঁ, কিছুটা প্র্যাকটিক্যাল সলিউশন। এবার যারা একটু মানে অন্য অ্যাপ্রোচ থেকে যদি দেখি, তাহলে কেউ বলতে পারে যে তার মধ্যে কি সেই মানে টাকাটাকে ইউজ করার মতো ক্যাপাবিলিটি আছে, সেইভাবে হ্যাঁ। একটা অন্য ডিবেটে চলে যেতে পারে। হ্যাঁ, বাট অবশ্যই। এখানে ইউনিভার্সিটি পর্যন্ত যারা এসেছে তারা তো অন্তত কনসিয়াস, এবং তাদের জন্য যেহেতু কনসাস, হ্যাঁ। বেসিক যে জিনিসগুলো, যেমন প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ফুটপাত রয়েছে আমাদের জন্য, এবং হুম। প্রত্যেকটা বিল্ডিং এ র্যাম্প রয়েছে, এবং প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা রুমের একটা করে গুগল লোকেশন রয়েছে। মানে আমি যদি মানে এক্সপ্লেন করি, লাইক আমি যদি একটা পার্টিকুলার বিল্ডিং এর 112 নম্বর রুমে ক্লাস হচ্ছে, হুম। তো আমি জানি না, আমি ডাইরেক্ট গুগলে সার্চ করলে বিল্ডিং এর নাম বলবে আর কত নম্বর ফ্লোর সেটা বলে দেবে। হুম। হুম। তাহলে আমি জানি বিল্ডিং এ উঠেই আমাকে প্রথমে উপরে উঠে যেতে হবে, কারণ আমার ফার্স্ট ফ্লোরে ওটা নেই বা হুম। গ্রাউন্ড ফ্লোরে নেই। হ্যাঁ। উপরে উঠে আমি ওই গুগল সার্চ করে করে গুগল ম্যাপ দেখে কিন্তু আমি বিল্ডিং এর সামনে মানে ওই পার্টিকুলার রুমটার সামনে চলে যেতে পারি, উম, যেটা হেল্প লাগতো হয়তো মানে অন্যভাবে। বুঝতে পেরেছি। বাহ। বলে ভিজুয়ালি ইম্পেয়ারদের জন্য ইউনিভার্সিটি যথেষ্ট অ্যাক্সেসিবল। এবং মানে সবকিছু তো ইউনিভার্সিটি সেইভাবে মানে চাইছে না যে আমরা আন্দোলন করি ইউনিভার্সিটি কবে মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। হ্যাঁ। তো ওরা কিছুটা টাকা দিয়ে সলিউশন করেছে। আমার তো মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে, কিছুটা মানে টার্গেট করে করে টাকা দিয়েছে, ঠিক আছে। আহ, কিন্তু ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। যেমন ওভার। আমি কিছুদিন আগে একটা আহ, প্রতিবন্ধীদের জন্য একটা ওই পিকনিক টাইপের কিছু একটা একদিনের কিছু মানে প্রোগ্রাম একটা জায়গায় একটা রিসর্ট নেওয়া হয়েছিল। আচ্ছা। তো হায়দ্রাবাদে এটা হয়েছিল, এটা ইউনিভার্সিটি করেনি, অন্য একটা অর্গানাইজেশন তারা করেছিল। আচ্ছা। ওরা 700 টাকা করে মানে দিয়েছিল টিকিট, আচ্ছা। আচ্ছা। এইভাবে ওদের রেট ঠিক করা হয়েছিল। ইউনিভার্সিটি সেটা আমাদের তরফ থেকে পে করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা। বাহ। আমি মানে জানি না যে এখানে আন্দোলন করাটা যে আমাদের জন্য ফ্রিতে কেন করানো হবে না, সেটা কতটা মানে কার্যকর হতো। এবং যে Correct. ওখানে যখন গিয়েছিলাম মনে হয়েছে যে যদি ওনাদেরকে বাধ্য করানো হতো আমাদের জন্য ফ্রিতে করাতে, হুম। আমরা ঠিক ফিল করতে পারতাম যে হ্যাঁ এটা ফ্রিতে পাচ্ছি বলে এই কোয়ালিটিটা খারাপ আছে, এইভাবে আমাদেরকে মানে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। ওখানে কোনো ওনাদেরও আমাদের সাথে ব্যবহার করার ক্ষেত্রে কোনো অ্যাংজাইটি নেই, হুম। বিকজ ওরাও টাকা পেয়ে যাচ্ছে, সে তো অবশ্যই ওদের ভালো ব্যবহার করতেই হবে। কারেক্ট, কারেক্ট। আচ্ছা। হ্যাঁ। আকাশ, তুমি এখন মাস্টার্স করছো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মাস্টার্সের পরে কি? আহ, ভবিষ্যৎ পরিকল্পনা আমি যেটা মানে ভাবছি সেটা মানে আমি নিজেকে একজন একাডেমিশিয়ান হিসেবে ভবিষ্যতে দেখতে চাই। আচ্ছা। একাডেমিশিয়ান মানে একটা পার্টিকুলার ফিল্ডে, মানে আমাদের কি হয় যেমন সোশ্যাল সায়েন্সে একটা কাস্ট বা রিলিজিয়ান জেন্ডার এই বিভিন্ন বিষয়গুলো থেকে সোশ্যাল সায়েন্সকে বিচার করা যায়, এবং প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন বিভিন্ন স্কলার রয়েছেন, তারা সেই বিষয়টাকে ফোকাস করেন, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেন। হুম। কিন্তু যখন আমরা এই প্রতিবন্ধীদের বিষয় বলি, সেটা খুব একটা কনসলিডেটেড ওয়েতে হয়নি, মানে একদম হয়নি তা নয়। আমাদের যখন ডক্টর অমর্ত্য সেন ওনার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দিচ্ছেন, বা আরো অনেকেই হুম। ইউএসএ তে জন রলস বা এলিজাবেথ অ্যান্ডারসন, হুম। এনারা এনাদের নির্দিষ্ট অ্যাপ্রোচটা বোঝাতে ইউজ করেছেন। কিন্তু
প্রতিবন্ধী পার্সপেক্টিভ থেকে একটা একাডেমিক্স এর লেখাপত্র সেইভাবে হয়নি, এবং এই লেভেলের একাডেমিশিয়ান খুব একটা তৈরি হয়নি। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, যে কাস্ট সম্পর্কে অনেকেই অনেক রকম লিখেছেন, বাট যখন আমরা ডক্টর আম্বেদকরকে পড়ছি, হুম ওনার পার্সপেক্টিভটা তখন কিন্তু খুব একটা মেজর রোল প্লে করে, বিকজ উনি নিজেও ফেস করেছেন। হুম তো আমার মনে হয় মানে একাডেমিক তো পরবর্তীকালে সব বিষয়ে বিভিন্ন ওই একাডেমিক্স থেকে পলিসি তৈরি হয়, সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশনে ইউজ করা হয়। তো একাডেমিক্স এর মধ্যে আমাদের বিষয়গুলো আস্তে আস্তে তুলে ধরা দরকার। অন্য কেউ আমাদের জন্য না পলিসি বানিয়ে আমরা নিজেরাই যদি পলিসি ফ্রেমওয়ার্কটা তৈরি করতে পারি। আচ্ছা আচ্ছা, তার মানে পলিসি নিয়ে তোমার পরবর্তীকালে চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, এবং সেখানে আমি মানে তুলে ধরতে চাই যে এখন বর্তমানে তো 21st সেঞ্চুরিতে প্রতিবন্ধীদের এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাই তো প্রধান নিড নয়। হুম, এখন বিশ্বব্যাপী মেন্টাল হেলথ ভালো রাখার জন্য একটা ঝড় উঠেছে, অবশ্যই। কিভাবে মেন্টাল হেলথ ভালো রাখা যায়। কিন্তু প্রতিবন্ধীদের দিক থেকে আমার মনে হয় যে সেই একই জায়গায় রয়ে গিয়েছে, যে ওরা কি ঠিকমতো ফুড সিকিউরিটি এইসব পাচ্ছে, হুম, সেগুলোই প্রোভাইড করা হচ্ছে। তো ঠিক। আমার মনে হয় প্রতিবন্ধী পার্সপেক্টিভ থেকে তাদেরকে কিভাবে সোশ্যালাইজ করা যায়, তাদের মেন্টাল হেলথ কেমন, হ্যাঁ। তাদেরকে কিভাবে পার্টিসিপেট করতে দেওয়া যায়, নাকি মানে তারা ভালো আছে সেটা তো আগের পার্সপেক্টিভ ছিল, অনেক আগে। হুম এখন তারাও চাইছে সমাজের জন্য কিছু করতে, বাকি সেক্টরের জন্য। হুম তাদেরকে কি সেই কাজে নেওয়া যেতে পারে, এই মানে বিষয়টা মানে। প্রতিবন্ধী মানুষরাও অ্যাক্টিভ সিটিজেন এবং তারাও সমাজে হ্যাঁ, সমানভাবে সমান তালে কন্ট্রিবিউট করতে পারে, সবকিছুতে হ্যাঁ, অংশগ্রহণ করতে পারে। সেই বিষয়টা, সেই জায়গায় আমরা এখন মানে আছি আর কি। সেই জায়গাটা নিয়ে এখন কাজ হওয়া খুব দরকার। মানে শুধু যেটা বেসিক নিড, খাদ্য বস্ত্র বাসস্থান, সেইটুকু দিলেই একটা প্রতিবন্ধী মানুষের মানে প্রতি সমাজে যে দায়বদ্ধতাটা সেটা শেষ হয়ে যায় তা নয়। প্রতিবন্ধী মানুষরাও একজন অ্যাক্টিভ সিটিজেন এবং তারাও সমাজে সমানভাবে কন্ট্রিবিউট করতে পারে। সেই ধারণাটা জন্মানোর হ্যাঁ, সময় এসেছে এখন, ঠিক। হ্যাঁ, মানে প্রতিবন্ধী মানুষরা তো এখন ভাবনা চিন্তা করতে পারে, এবং একটা একদম। সত্যি কথা বলতে মানে যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান শুধুমাত্র মানুষের নিড হতো, তাহলে আমাদের ভারতের মানে কন্ডিশন এত খারাপ নয় যে কেউ খাদ্য, বস্ত্র, বাসস্থান পাবে না। এই হ্যাঁ, তিনটে জিনিস সবাই পেয়ে যাবে যে কোনো ভাবে, এই ঠিক নিয়ে চিন্তা করার কারণ নেই। ঠিক। কিন্তু উই নিড মোর দেন দ্যাট অ্যাকচুয়ালি মানে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আকাশ, তুমি এখনো মানে অনেকটা পড়াশোনা করেছো, এবং বিভিন্ন ধরনের, যেটা আমরা ডিসকাস করলাম, বিভিন্ন ধরনের ফরম্যাটে পড়াশোনা করেছো, বিভিন্ন ধরনের পরিস্থিতি ফেস করেছো আহ, ছাত্র হিসেবে। তো এখন যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড ছাত্রছাত্রী আছে, যারা এখন পড়াশোনা করছে, ধরো 8-9-এ পড়ে বা মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে, ভবিষ্যতের পরিকল্পনা করছে, আহ, আমি পশ্চিমবঙ্গের দিক থেকেই ভাবনা মানে তোমাকে প্রশ্নটা করছি যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রী দৃষ্টিহীন আছেন বা স্বল্প দৃষ্টি সম্পন্ন আছেন, পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে তোমার কোনো বিশেষ মতামত আছে যেটা তুমি তাদেরকে শেয়ার করতে চাও? যেহেতু তুমি একটা অভিজ্ঞতা হয়েছে তোমার, এবং তুমি আহ, যেটা আমরা আগেও বললাম যে একটা ফ্লো, যেটা যেটা মানে একটা গোয়িং উইথ দ্য ফ্লো, সেটা তুমি করোনি, অনেক ক্ষেত্রেই তুমি অন্যরকম ডিসিশন নিয়েছো। আহ, তো আমি সেই দিক থেকে বলছি যে তোমার অভিজ্ঞতাটা অনেক একটু অন্যরকম, একটু বেশি। তা অন্য ছাত্রছাত্রীদের তুমি কি বলতে চাও? হ্যাঁ, মানে এখন যারা স্কুল লেভেলে রয়েছে তাদের এখনো সুযোগ রয়েছে ভবিষ্যতে কিছু এক্সপিরিয়েন্স করার। তো তাদের জন্য আমি এটাই বলতে চাই যে এখন মানে ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ থেকেই যদি দেখি, একটা মেন্টালিটি থাকে নিজেদেরকে একটা গ্রুপ অ্যাপ্রোচ থেকে দেখা, যে আমরা সবাই একসাথে আছি, এবং নিজের ব্যক্তিগত যে কি বলবো ফল্ট বা নিজের স্কিল যদি না থাকা, হুম সেটাকে আমরা পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভ থেকে মনে করি আমরা গ্রুপের মধ্যে ঠিক ম্যানেজ করে নেব, আমরা এই দাবিটা আদায় করে নেব, ওই দাবিটা আদায় করে নেব। কিন্তু এখন অল ইন্ডিয়া পার্সপেক্টিভ থেকে পুরো পৃথিবীটাই তখন আস্তে আস্তে খুব মানে কি বলবো মানে ক্যাপিটালিজমের দিকে ঝুঁকে পড়ছে, হ্যাঁ। এবং সেখানে আস্তে আস্তে নন স্টেট অ্যাক্টরদের প্রভাবটাই বাড়ছে। স্টেট আস্তে আস্তে লেজার ফেয়ার পলিসি শুরু করে দিয়েছে, তারা আর সবকিছুই মানে সব বিষয়ে দায়িত্ব নিতে চাইছে না। হুম তাই স্টেটের মুখাপেক্ষী হয়ে বসে থাকবো এবং স্টেট কিছু একটা দেবে, সেইভাবে কিন্তু আর জীবন চলবে না।
হুম। এখন মানে কেউ আমাকে কোশ্চেন করতে পারে, তার মানে যারা রুরাল সেকশনে আছে তারাও তো স্টেটের মুখাপেক্ষি হয়েই বসে থাকে কিছুটা। হুম। কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে, আহ, যারা রুরাল সেক্টরে আছে, মানে সাধারণ মানুষ, তারা কিন্তু কিছু একটা কাজ করে। হুম। মানে তারা অন্তত, মানে যদি চাকরি বা উপর মহলেও যদি না চান্স পায়, অন্তত ওই এমএসএমই মানে ছোট ছোট ইকোনমির মধ্যে টিকে হ্যাঁ। থাকতে পারবে। হ্যাঁ। টোটো চালিয়ে নেবে বা হ্যাঁ। কিছু একটা কাজ করে নেবে, ঠিক। রাস্তায় কোনো একটা শিল্প তৈরি করে নেবে, দোকান করে নেবে। তো প্রতিবন্ধীদের ক্ষেত্রে তো সেই অপরচুনিটি খুবই কম। হুম। তো কিছু একটা করতেই হয়, ভালো কিছু করতেই হয়, না হলে একদম খুব মানে লোয়ার লেভেলের লেভে গিয়ে একদম মানে কি বলবো ভিক্ষাবৃত্তির জায়গায় চলে যায়। হুম। তো সেই জন্য কিছু একটা করতে যদি হয়, তাহলে স্টেটের মুখাপেক্ষি হয়ে না বসে থেকে কিছুটা মানে প্র্যাকটিক্যাল হয়ে নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে। মানে আমরা এই চারিদিকে শুনতে পাচ্ছি এখন ইন্টারনেটের যুগে যে এখন তো এআই এসে গিয়েছে, চ্যাট জিপিটি এসে গিয়েছে। হুম। এখন স্কিল যাদের থাকবে তারাই টিকে থাকবে সমাজে, আদারওয়াইজ বাকিরা, মধ্য মেধার মানুষ যারা, তারা সরে পড়বে। হ্যাঁ। এটা প্রতিবন্ধীদের ক্ষেত্রেও প্রযোজ্য। হুম। ওদের যদি না স্কিল থাকে, সরকারের তো আর মানে চাকরির সেক্টরই নেই। যেমন ধরো রেল আস্তে আস্তে প্রাইভেট হচ্ছে, তো রেলের একটা ভালো সেক্টর তো প্রাইভেটের হাতে চলে যাচ্ছে। তো হ্যাঁ। সরকারের সবকিছুই আস্তে আস্তে প্রাইভেটের দিকে চলে যাচ্ছে। সরকার রিজার্ভেশন দেবে, প্রাইভেট তো দেবে না, প্রাইভেট তো মেরিটে চলবে। হ্যাঁ। প্রাইভেটের উপর যদি কিছুটা একটা প্রেশার দেওয়া হয় যে এত পার্সেন্ট নিতেই হবে, তো ওরা ডিপ্লোমেসি করবে যে মানে এমন প্রতিবন্ধী নেবে যাতে তারা মানে নামেই শুধু সার্টিফিকেটটা নিয়ে বসে আছে, কাজের মানে হ্যাঁ। সত্যি সত্যি তারা ওই প্রবলেমটা ফেস করে না। তো ঠিক। সত্যি যদি আমাকে এই এই প্রেজেন্ট ইকোনমির মধ্যে, এই গিগ ইকোনমি সোজা কথায় যেটা বলে, তার মধ্যে নিজেকে জায়গা করে নিতে হয়, আমার মনে হয় স্কিলটা খুবই দরকার। হুম। তো স্টুডেন্টদের এই প্রথাগত ভাবনা মানে, স্টুডেন্টরা কি হয়, এই যে পুরনো শিক্ষকরা থাকে মানে প্রতিবন্ধী স্কুলে, তারা তো এদেরকে একদম সেই ঘরানায় তৈরি করে যে একদম পড়াশুনো করে খুব ভালো, মানে খুব ভালো পড়াশুনো মুখস্থ করেছে, 90% নম্বর পেয়েছে, আহ, এবং খুব ভালো কবিতা আবৃত্তি বলতে পারে। এই ট্রেডিশনাল গুণগুলো নিয়ে এখন মানে মার্কেট চলবে না আমার মনে হয়। হ্যাঁ। বরং তারা যদি একটু শিখে নেয়, একটু কম্পিউটারটা শেখে, একটু কিছু মানে কোর্স করে নেয়, হুম। ডিজিটাল মার্কেটিং এর কিছু, তো আমার মনে হয় ঠিক। সেটা ভালো হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এই হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এমবিএ তে হুম। কিছু 3জন স্টুডেন্ট আছে যারা এমবিএ করছে, এবং আগেও অনেকে করেছিল। ওরা বলছে এমবিএ করে জীবনে তো কোনো গভর্নমেন্ট সেক্টরে তো চাকরি পাওয়ার সুযোগ নেই, হুম। কোম্পানিতেই পাবে। হ্যাঁ। কিন্তু ওরা বলছে যে যেখানে চারিদিকে কোম্পানিতে ছেয়ে যাচ্ছে, গভর্নমেন্ট সেক্টরে তো ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখনো কি করে গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকি, আমরা প্রাইভেটে গিয়ে কম্পিটিশন করি না? একদম ওরা কিন্তু প্র্যাকটিক্যাল। এমবিএ করছে, হুম। মেরিট আছে, হুম। এবং কেউ কেউ সায়েন্সও নিয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি নিয়েছে। তাদেরও বক্তব্য হচ্ছে যে আমরা যদি সায়েন্সের বেসিক যে জিনিসগুলো আমরা যদি মানুষকে শেখাতে পারি, তাতে ক্ষতি কি? হুম। অনেকে গুগলেও চাকরি করছে আহ, এইভাবে। তো আমার মনে হয় ওই যে ট্রেডিশনাল যে ধারণা, আমরা এই নিয়ে পড়বো এবং এই সেক্টরে যাব। হ্যাঁ। পৃথিবী তো আস্তে আস্তে গ্রো করছে। আগে আপনি মানে একটা টিচার হলে বাংলায় খুব ভালো ভালো কবিতা আবৃত্তি করতে পেরেছিলেন, খুব ভালো মুখস্থ করেছিলেন, বাংলার টিচার হয়ে গিয়েছেন, হিস্ট্রির টিচার হয়ে গিয়েছেন। হ্যাঁ। এখন বাংলা হিস্ট্রি ওই সেক্টরটাই কমে যাচ্ছে, এবং সেগুলো প্রাইভেটের হাতে চলে যাচ্ছে। সেই। প্রাইভেট স্কুলে আপনাকে তো ওইভাবে নেবে না। ঠিক। ঠিক। মোদ্দা কথা, স্কিল ডেভেলপমেন্ট করতেই হবে। স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ। হ্যাঁ, এবং স্কুলগুলোতে কিছুটা অ্যাডভান্স হতে হবে। এবং ওই যে গান আবৃত্তি ওগুলো শেখাচ্ছে শেখা, তার পাশে একটু একটু কম্পিউটার যদি শেখানো যায়, হুম। একটু স্পোকেন ইংলিশ যদি শেখানো যায়, তাতে আমার মনে হয় ভালো হয়। একদম একদম। মানে এই তুমি যেটা বললে স্কিল ডেভেলপমেন্ট, এটা দেখো, এটা শুধু যে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্যই দরকার তা নয়। এটা আহ, যে কোনো মানে যে কোনো ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, সে প্রতিবন্ধী হোক আর না হোক, সেক্ষেত্রে তাদের স্কিল ডেভেলপমেন্টটা সব সময় মাথায় রেখে আজকাল এগোতে হয়। এখন এই তুমি যেটা বললে একদম ঠিক, যে ট্র্যাডিশনাল যে ব্যাপারগুলো সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের সমস্তটাই প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইটা মাথায় রেখে একটা হ্যাঁ, সেইটা একটা ভীষণ একটা কম্পিটিটিভ জায়গা, যেখানে সত্যি কথা বলতে যদি কোনো কিছুর মূল্য থাকে আজকের দিনে, সেটা শুধুমাত্র স্কিলের মূল্যই আছে। এবং শুধু স্কিলই নয় যে আজকে আমি একটা স্কিল ডেভেলপ করে নিলাম ব্যাস, আমার সারা জীবন সেই স্কিলটার উপরে বেস করে চলে গেল, তাও নয়। এখন এমন
সময়কাল, যে সেই স্কিলটাও কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বা সেটাও কিভাবে মানে ইভলভ হচ্ছে, সেই পার্টিকুলার স্কিলটা সেটাও আমাকে জানতে হবে, সেই মতো আমার নিজেকে হ্যাঁ, পরিবর্তন করতে হবে। তবেই সেই মানুষ, মানে জব, হ্যাঁ তবেই সেই মানুষটা হ্যাঁ, প্রাসঙ্গিক থাকবে আর কি, মানে না হলে প্রাসঙ্গিক থাকা খুব মুশকিল। হ্যাঁ, মার্কেটের সাথে এঙ্গেজ না থাকলে আমার হ্যাঁ, মনে হয় সম্ভব না। আর আপনি যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কথা বললেন, মানে ওইটাই, মানে ওরা তো বেশিরভাগ সাইটেড স্কুলে পড়ে, তো যদি নতুন কোনো শিক্ষার ঢেউ আসে সেটা সবার আগে, যেমন এই এনইপিটাই বলি না, হ্যাঁ, এনইপিটা একটা আমাদের আধুনিক আধুনিক শিক্ষা দেওয়ার জন্যই তৈরি হয়েছে। এবার এনইপি হয়তো কিছু সাইটেড স্টুডেন্টকে তৈরি করতে পারলো আধুনিক মানে বাজার মডেলের সাপেক্ষে। হুম, প্রতিবন্ধীদের জন্য এনইপি হয়তো কিছু ছাড় দিয়ে দেবে, বা এনইপি ওদের জন্য পলিসি মডেল তৈরি করতেই পারবে না। তো এই একদম। ছাড়টা পেয়ে গিয়ে খুশি হয়ে যায়, একদিন যখন মার্কেটে নেমে আসবে তখন মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক কথা, খুব প্র্যাকটিক্যাল কথা। আচ্ছা, খুব ভালো লাগলো আকাশ, আহ, তোমার সাথে কথা বলে। আমি আমি তো খুব আনন্দ পেলাম, আশা করি তুমিও এনজয় করেছো। আহ, হ্যাঁ, থ্যাংক ইউ। আর আজকে অনেকটাই আমার মনে হয় যে এরকম ধরনের ডিসকাশন আগে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আহ, একটা ছাত্র জীবন নিয়ে, একটা প্রতিবন্ধী মানুষের ছাত্র জীবন নিয়ে এই আলোচনা আমি আশা করি অনেক অনেক ছেলে মেয়েকে সাহায্য করবে। আহ, আবারও তোমাকে ধন্যবাদ জানাই তোমার সময় দেওয়ার জন্য এবং এতক্ষণ কথা বলার জন্য। থ্যাংক ইউ আকাশ। থ্যাংক ইউ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আকাশের উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।